ধরুন আপনি এমন এক সমাজে বসবাস করেন যেখানে আপনার ক্লাসমেটরা আপনাকে বুলি করে, আপনার প্রতিবেশীরা আপনাকে অত্যাচার করে, আপনার ওয়ার্কমেটরা আপনাকে মারধর করে, আপনার উপরে অত্যাচার এমন পর্যায়ে চলে যায় যে আপনার সহ্যের বাইরে, আপনার ইচ্ছা করে তাদেরকে মেরে ফেলতে। আর তারপরের দিনে আপনি দেখতে পান আপনার বাড়ির সামনে ভয়ানক ভয়ানক সব গান। এখন আপনি কি এই গানগুলো পেয়ে আপনার শত্রুকে মেরে ফেলবেন? আর কে বা কেনই এই ভয়ানক গানগুলো ফ্রিতে দিচ্ছে? তো জানতে চলুন, শুরু করা যাক আজকের এই কোরিয়ান ট্রিগার সিরিজটি। তো সিরিজের শুরুতে আমরা দেখতে পারি বর্তমান কোরিয়াতে ড্রাগস, মারামারি, ছিনতাই এসব বেড়েই চলেছে। যাই হোক, দেন আমরা দেখতে পারি একজন নার্স নাইট ডিউটি করে মর্নিংয়ে বাড়ি ফেরার সময় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করে, বাট ওই ব্যক্তিটি ওই নার্সের উপর চড়া হতে থাকে। দেন ওখানে একজন পুলিশ অফিসার আসে যার নাম হচ্ছে লিদু। তো অফিসার লি তখন ওখানে এসে ওদের ঝামেলাটা মিটমাট করে দেয় এবং আমরা বুঝতে পারি অফিসার লি অনেক সৎ এবং ভালো একজন মানুষ। যাই হোক, সিন কাট হয় অ্যান্ড আমরা আরেকজনকে দেখতে পারি যার নাম হচ্ছে জুংতে। এই ক্যারেক্টারটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, তো জুংতে মেট্রো স্টেশন দিয়ে যাওয়ার সময় সে একটা সাইনবোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল সেভ কোরিয়া, বাট ওর কাছে মনে হচ্ছিল না যে কোরিয়া সেফ। যাই হোক, জুংতে মেট্রোতে উঠে পড়ে অ্যান্ড সে সেখানে প্রেগনেন্ট মহিলাদের সিটে এক ব্যক্তিকে বসে থাকতে দেখে, বাট পাশেই একজন প্রেগনেন্ট মহিলা দাঁড়িয়েছিল। তো জুংতে ওই ব্যক্তিকে বলে, আপনি প্রেগনেন্ট মহিলাদের সিটে বসে আছেন কিন্তু পাশে একজন দাঁড়িয়ে আছে, ওনাকে বসতে দিন। এই রুলসটা আমাদের জন্যই বানানো হয়েছে, সো এটাকে আমাদের ফলো করা উচিত। তো ওই ব্যক্তি সিট তো ছাড়েই না, জুংতেকে আরো 2-4 কথা শুনিয়ে দেয়। যাই হোক, জুংতে সেটা সহ্য করে নেয় এবং সে স্কুলে চলে আসে। তো ক্লাসে লেট করে আসার কারণে ওর টিচার ওকে গালি দিতে থাকে। তখনই জুংতে ওর গিটারের ব্যাগ থেকে একটা M60 বের করে ক্লাসে সবাইকে মেরে ফেলে এবং নিজেও মারা যায়। বাট তারপরে আমরা দেখতে পারি জুংতে একজন সাইকিয়াট্রিস্টের সামনে বসে আছে, কারণ ওর অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের প্রবলেম রয়েছে। আর স্কুলের ওই কাহিনীটা ওটা ওর মনের একটা ইচ্ছা, যদিও এমনটা করতে পারতো। যাই হোক, ওর ডক্টর ওকে বলে, তোমার রিপোর্ট গতবারের থেকেও এবার আরো বেশি খারাপ, তুমি কি ঠিক মতো মেডিসিন নিচ্ছ না? তখন জুংতে জানায় তার এই মেডিসিনগুলো খেলে অনেক ঘুম পায়, যার কারণে সে পড়তে বসতে পারে না, আর এই পড়তে বসতে না পারার কারণে সে বেশ কয়েকবার ফেলও করেছে। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি একজন বাড়িওয়ালা তার ভাড়াটিয়ার কাছে বাড়ি ভাড়া নিতে যায়, কারণ সে গত 10 মাস ধরে ভাড়া দিচ্ছে না। তো ওই বাড়িওয়ালা দরজাটা খুলে দেখতে পায় সেই ব্যক্তিটি ফাঁসি নিয়ে মারা গেছে। তখন ওখানে পুলিশরা আসে, মানে অফিসার লেরা। তো পুলিশরা ওই ব্যক্তির কাছে খুবই ক্রেজি একটা জিনিস দেখতে পায়, সেটা হলো বুলেট। আর এটা জানো না বুলেট না, এই বুলেটগুলো শুধু মিলিটারিরাই ইউজ করতে পারে, তাও আর মিলিটারির স্পেশাল ফোর্সই এই বুলেটগুলো ইউজ করতে পারে। তো ওদের মাথা ঘুরে যায় যে এরকম সাধারণ একজন ব্যক্তি এর কাছে এই বুলেটগুলো কোথা থেকে আসলো। আর কোরিয়া এমন একটা জায়গা যেখানে আপনি নর্মাল গানও ইউজ করতে পারবেন না। তো পুলিশের কাছে এই কেসটা রহস্য হয়ে রইল যে ইনি এই বুলেটগুলো কোথা থেকে পেল এবং ইনি কেনই বা আত্মহত্যা করলো। যাই হোক, এইদিকে আমাদের জুংতে ভাইয়া হোস্টেলে চলে আসে, বাট হোস্টেলেও তার শান্তি নেই। তার পাশের রুমের এক ছেলে প্রতিদিন তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে অ্যান্ড সেখান থেকে আজে বাজে আওয়াজ আসে, যেটা জুংতেকে অনেক ডিস্টার্ব করে। যাই হোক, তারপরে আমরা লিকে দেখতে পাই যে কিনা তার সিনিয়র অফিসারের সাথে ডিনার করছিল। তখন ওই সিনিয়র অফিসার লিকে জানায়, তুমি প্রমোশনের এক্সাম দিচ্ছ না কেন? তুমি অনেক বছর ধরে এই পোস্টে রয়েছো। তখন লি বলে, না আমি এই পোস্টেই হ্যাপি আছি। তখন ওই সিনিয়র অফিসার আরো বলে, মাত্র 2 জন আমার কোনো কথাই শুনে না, এক তুমি আর ঘরে আমার মেয়ে, বারবার আমাকে টেনশনে ফেলে দেয়। আর ও এখন আবার নতুন ঘর নেওয়ার কথা বলতেছে, তাও আবার লোনে। আমি আমার মেয়েকে অনেক ঘৃণা করি। বাট তারপরে আমরা দেখতে পারি ওনারে মেয়ে ওনাকে নিতে এসেছে। যাই হোক, ডিনার শেষে অফিসার লি বাসায় চলে আসে অ্যান্ড সে ওই বুলেটগুলো বসে বসে দেখতে থাকে অ্যান্ড তার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তো তার ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি অফিসার লি আগে মিলিটারিতে ছিল। যাই হোক, তার পরের দিন সকালে আমরা এক ওল্ড মহিলাকে দেখতে পাই যিনি প্রোটেস্ট করছিল, কারণ তার ছেলে একটা কোম্পানিতে চাকরি নিয়েছিল যেই কাজটা অনেক রিস্কে ছিল। তো তার ছেলে ওই কাজটা করতে গিয়েই মারা যান, যেটা জিম্মি ওই কোম্পানি নেয় না, এমনকি জোর করে ফিনারেলও করে দেয়। এইদিকে আমাদের জুংতে ভাইয়া সারাদিনের কাজকর্ম সেরে হোস্টেলে চলে আসে এন্ড সে সেখানে দেখতে পায় তার মায়ের পাঠানো খাবার কেউ একজন ফ্রিজ থেকে বের করে খেয়ে নিয়েছে।
এটা দেখে জুংতে সরাসরি হোস্টেলের ম্যানেজারের কাছে যায় অ্যান্ড তাকে বলে যে কেউ একজন আমার খাবার প্রতিনিয়ত চুরি করে খেয়ে নিচ্ছে। আমি অনেকবার নোটও লিখে দিয়েছি, বাট তাও আমার খাবার চুরি হচ্ছে। অ্যান্ড এটাও বলে যে আমার পাশের রুমের একজন প্রতিনিয়ত তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে অ্যান্ড সেখান থেকে আজব আজব শব্দ আসে। এই হোস্টেল বাইরের মানুষ অ্যালাউ করে না, এগুলোর উপরে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন? তো ওই ম্যানেজার জুংতের কোনো কথাই শুনে না, ইভেন তাকে আরো তাড়িয়ে দেয়। তো জুংতে তার রুমে আসার সময় একজন গেমারকে দেখতে পায় যে কিনা আবার রুমের দরজা খুলে সিগারেট খাচ্ছিল। তখন জুংতে তাকে বারণ করে এমনটা না করতে, বাট ওই ব্যক্তি জুংতের কোনো কথাই শুনে না, ইভেন জুংতেকে ধরে আরো মারে। তখন জুংতে তার রুমে চলে আসে, আবারও গিটারের ব্যাগ থেকে একটা উজি পিস্তল বের করে সেই গেমারের রুমের দিকে তাক করে ধরে রাখে, বাট জুংতে ফায়ার করে না, সে আবারও সহ্য করে নাই। যাই হোক, তারপরে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা ওয়াটার পিউরিফাই করতে এক ব্যক্তির বাসায় আসে। তো ওই ব্যক্তিকে দেখে মোটেও সুবিধার মনে হচ্ছিল না, সে ওই মেয়েটার দিকে খারাপ নজরে তাকিয়ে থাকে। তো ওই মেয়েটা ফিল্টার চেঞ্জ করার সময় ফিল্টারের ঢাকনাটা নিচে পড়ে যায়। দেন ওই মেয়েটা ঢাকনাটা তোলার সময় ওই ব্যক্তির পায়ে একটা ট্র্যাকার দেখতে পায়। তো ওই মেয়েটা বুঝে যায় যে ইনি একজন আসামি যে কিনা বেল পেয়ে বাসায় রয়েছে। তো ওই মেয়েটা তখন ভয় পেয়ে যায় এবং সে তার কাজ তাড়াতাড়ি শেষ করে যাওয়ার সময় ওই ব্যক্তিটি তাকে আটকিয়ে দেয়। তো ওই মেয়েটা বুঝে যায় যে তার সাথে এখন কি ঘটতে যাচ্ছে, বাট তখনই অফিসার লি ওখানে চলে আসে অ্যান্ড আমাদের পুকি মেয়েটাকে বাঁচিয়ে নেয়। তখন লি ওই ব্যক্তিকে বলে আমরা তোমার লোকেশন পাচ্ছি না, তুমি ট্র্যাকারে কি করেছো? তো লি তখন ওই জুনিয়র অফিসারকে ট্র্যাকারটা দেখতে বলে এবং লি ওই মেয়েটার কাছে চলে যায় অ্যান্ড তাকে জিজ্ঞেস করে যে ভিতরে সবকিছু ঠিকঠাক ছিল কিনা। এইদিকে ওই জুনিয়র অফিসার ট্র্যাকারটা চেক করার সময় ওই ব্যক্তি যার নাম হচ্ছে সং, তো সং ওই জুনিয়র অফিসারকে জিজ্ঞেস করে তোমার মা বাবা কি বেঁচে আছে? তখন ওই জুনিয়র অফিসার বলে হ্যাঁ বেঁচে আছে অ্যান্ড সং বলে সরি তোমার মা বাবার অনেক কষ্ট হবে। তখন হাতে থাকা চপস্টিক দিয়ে ওই জুনিয়র অফিসারকে মেরে ফেলতেই যাবে, তখনই আবারও অফিসার লি এসে বাঁচিয়ে নেয় অ্যান্ড সংকে ধরে এক আছাড় মারে। তখন সং বলে আরে যে আসে সেই আমার ব্যান্ড বাজিয়ে দেয়, আমি জানি আমি একজন আসামি, তাই বলে তোমরা আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না, আমার পা থেকে ট্র্যাকারটা খুলে নাও, না হলে আমি চুপচাপ বসে থাকবো না। তখন লি বলে আমরা তোমাকে সম্মান করি বলেই জাস্ট ট্র্যাকার লাগিয়েছি। যাই হোক, তারপরে আমরা জুংতে ভাইয়াকে দেখতে পাই একটা ক্যাফেতে খাবার খাচ্ছিল, তার পাশেই তিনজন খুব লাউডে আজে বাজে কথা বলছিল। তখন জুংতে ভাইয়া ওদের কাছে যায় অ্যান্ড ওদেরকে একটা নোট দেখায় যেখানে লেখা ছিল নো স্মোকিং, নো ড্রিঙ্কিং, নো শাউটিং। তোমরা বুঝতে পারি আমাদের জুংতে ভাইয়া সব রুলসই খুব ভালোভাবে পালন করে অ্যান্ড সবাইকে রুলস অনুযায়ী সাবধানও করে। এইদিকে ওই জুনিয়র অফিসারকে পুলিশ স্টেশন থেকে একটা বন্দুক দেওয়া হয়, বাট সে দেখতে পায় তার সিনিয়র অফিসার লিয়ের কাছে ট্রেজার গান। তখন ওই জুনিয়র অফিসার বলে লি স্যারকে গান দেওয়া হয় নাই। তখন তাকে জানায় অফিসার লি রিয়েল গান ইউজ করে না, সে সবসময় ট্রেজার গান ইউজ করে। যাই হোক, তারপর আমরা আবারও জুংতে ভাইয়াকে দেখতে পাই তার স্টাডি টেবিলে স্টাডি করতে, বাট ওর পাশের রুমের ওই ছেলেটা আজকেও তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে অ্যান্ড ওর রুম থেকে আজে বাজে শব্দের সাথে রুমের ওয়ালটাও কাঁপতেছিল। তো ওদের রুমের ওয়ালটা আবার ইট বা কংক্রিটের না, ফ্লাই বোর্ড বা প্লাস্টিক বোর্ডের কিছু একটা, এমন পাশাপাশি ছোট ছোট অনেকগুলো রুম। যাই হোক, জুংতে ভাইয়ার প্রচুর রাগ হয়ে যায়, তখন ওদেরকে বলে আমি এখানে পড়ার চেষ্টা করতেছি, তোমরা বিনা আওয়াজেও তো করতে পারো। তখন ওরা বলে শালা তোর কাজ, তুই চুপচাপ কর। তখনই আমরা আবারও জুংতে ভাইয়ের হাতে ভয়ানক উজি গান দেখতে পাই অ্যান্ড জুংতে ভাইয়া এবার ফায়ার করে দেয়, বাট এইবার কোনো কল্পনা ছিল না, এবার বাস্তবেই হচ্ছে। তখন ওই লেডি পুলিশকে কল করে অ্যান্ড বলে কেউ একজন গুলি চালাচ্ছে। তখন জুংতে ফোনটা নিয়ে নেয় অ্যান্ড পুলিশকে বলে আমি কল করেছি। তখন পুলিশ বলে আপনি কে বলছেন স্যার? তখন জুংতে ভাইয়া বলে আরে আমাকে স্যার বললেন না, আমি সিভিল সার্ভিসের স্টুডেন্ট, আমি আপনাদের কল করতেই যাচ্ছিলাম, আমি ওদেরকে অনেকবার বুঝিয়েছি, বাট ওরা আমার কোনো কথাই শুনে না। তখন পুলিশ বলে আপনি কোথা থেকে বলছেন? তো এটাও আমাদের জুংতে ভাইয়া বলে দেয় আমি ইয়ংসং হোস্টেলে 3rd ফ্লোরের অমুক রুমে থাকি, বাট এখন আর আপনাদের এসে লাভ নেই কারণ আমি তো ট্রিগার চেপে ফেলেছি। দেন জুংতে কলটা কেটে ওদের রুমে চলে যায় অ্যান্ড ওদেরকে বলে আমাকে দোষ দিও না, এটার জন্য তোমরাই দায়ী। এটা বলে জুংতে ওদেরকে মেরে ফেলে। অন্যদিকে এই খবরটা অফিসার লিয়ের কাছে চলে যায় যে ইয়ংসং হোস্টেলে ফায়ারিং হচ্ছে অ্যান্ড এইদিকে একটু শব্দ পেয়ে আমাদের ওই গেমার ভাইয়াটা ভাব নিতে চলে আসে, বাট জুংতের হাতে গান দেখে ওরও ফেটে যায়। তো জুংতে ওর উপরেও ফায়ার করে দেয়। তখন ওই গেমার বলে আমাকে মাফ করো, ছেড়ে দাও। তখন জুংতে বলে কেন, কতবার ভালোভাবে বুঝিয়েছি
করছিলাম, তোমরা আমার কোনো কথাই শুনোনি। অ্যান্ড ওই যে হোস্টেলের ম্যানেজার, সে তখন এই গুলাগুলির আওয়াজ পেয়ে পুলিশকে কল করে। তো জুংতে তখন ওর কাছে যায়। তো ওই ম্যানেজার তখন জুংতেকে বলে, আমি কিছুই করিনি, আমাকে ছেড়ে দাও। তখন জুংতে বলে, এটাই তো সমস্যা, তুই কিছুই করিসনি। তো জুংতে ওই ম্যানেজারকেও মেরে ফেলে। দেন জুংতে চিৎকার করে বলে, সবাই বাইরে আসো, আমার খাবার কে খেয়ে নিত, অ্যান্ড একটা ভিলেন মার্কা হাসি দেয়। তো এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। বাট কথা হচ্ছে জুংতে স্টুডেন্ট হয়ে এত ভয়ানক ভয়ানক গান কোথা থেকে পেল? যাই হোক, এপিসোড 2 এর শুরুতে আমরা একটা বাচ্চাকে দেখতে পাই, যার মা বাবা এবং ভাইকে কিছু সন্ত্রাসী মেরে ফেলেছে। দেন পুলিশ এসে ওই বাচ্চাকে বাঁচিয়ে নেয় অ্যান্ড পুলিশ স্টেশনে নিয়ে আসে। তো ওই বাচ্চা দেখতে পায় যেই ক্রিমিনাল ওর মা বাবাকে মেরে ফেলেছে, সেই ক্রিমিনাল জেলের ভিতর বসে বসে রুটি খাচ্ছে আর হাসতেছে। আর তখন ওই পুলিশ অফিসার ওই বাচ্চাকে বসিয়ে রেখে একটু বাইরে যায়। তখন ওই বাচ্চার টেবিল থেকে গান উঠিয়ে ওই ক্রিমিনালের উপরে তাক করে ধরে রাখে। এটা দেখে পুলিশ স্টেশনের সবাই অবাক হয়ে যায়। দেন অফিসার কো আসে অ্যান্ড লিকে বলে, বাবা এমন করো না, এতে তোমারই ভবিষ্যৎ নষ্ট হবে। অনেক বোঝানোর পর লি শুট না করে গান নামিয়ে নেয়। তো এটা ছিল আমাদের অফিসার লি এর ছোট্টবেলা। যাই হোক, দেন আমরা অফিসার লি অ্যান্ড ওই জুনিয়র অফিসারকে দেখতে পাই, যারা জুংতে ভাই শুটিং এর খবর পেয়ে সেই হোস্টেলে যাচ্ছে। আর এদিকে আমাদের জুংতে ভাইয়া সবাইকে একে একে মেরেই যাচ্ছে। কিছুক্ষণ পর ওখানে দুজন পুলিশ অফিসার চলে আসে অ্যান্ড জুংতেকে ওর গান ফেলে দিতে বলে। তখন জুংতে বলে, জানো গান এমন একটা জিনিস যেটা দিয়ে বাচ্চারাও যে কারো জান নিতে পারে। আর শুনেছি পুলিশদের গানে ফার্স্ট ম্যাগাজিন সবসময় খালি থাকে। এই বলে জুংতে ওই পুলিশদের উপরে ওপেন ফায়ার করে দেয়। যাই হোক, কিছুক্ষণ পর অফিসার লি আসে অ্যান্ড জুংতেকে ডিস্ট্রাক্ট করতে থাকে। অফিসার লি চাইলে জুংতেকে মেরে ফেলতে পারতো, বাট আমরা জানি অফিসার লি গান ইউজ করে না। তো অফিসার লি জুংতের গানের ম্যাগাজিন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকে অ্যান্ড এক পর্যায়ে অফিসার লি জুংতেকে ধরে ফেলে। দেন অফিসার লি জুংতের রুমে যায় অ্যান্ড ওখানে আরো কিছু ভয়ানক গান দেখতে পায়। এসব দেখে পুরো পুলিশ ডিপার্টমেন্টের হুশ উড়ে যায় যে একটা কলেজ পড়ুয়া স্টুডেন্ট এত ভয়ানক ভয়ানক গান পেল কোথা থেকে। তখন পুলিশ ডিপার্টমেন্টের চিফ বলে, যাও কোনো মিলিটারি এক্সপার্টকে ডেকে নিয়ে আসো, যাতে আমরা এই গানগুলোর ব্যাপারে কিছু জানতে পারি। তখন ওই অফিসার লিকে ডেকে নিয়ে আসে। তখন ওই চিফ বলে, আমি তোমাকে মিলিটারি এক্সপার্টের কাউকে ডেকে আনতে বলেছি। তখন ওই অফিসার বলে, অফিসার লি আগে মিলিটারিতে ছিল। যাই হোক, দেন অফিসার লি ওই প্রত্যেকটা গান অ্যাসেম্বল করে অ্যান্ড একে একে সবগুলো গানের ডিটেলস বলে দেয়, যেগুলো ছিল বিভিন্ন দেশের যুদ্ধে যেই গানগুলো ইউজ করা হয় সেই গান। তখন চিফ বলে, তাহলে তুমি বলছো বিভিন্ন দেশের ভয়ানক অস্ত্র কোনোভাবে কোরিয়াতে ঢুকে পড়েছে, কিন্তু কিভাবে? তখন লি বলে, এটা বড় কথা না, কথা হচ্ছে এর আগে ওই সুইসাইড কেসের ওই ব্যক্তির কাছে যেই বুলেটগুলো পেয়েছিলাম সেই বুলেটগুলো এই গানেও ইউজ করা যাবে। তার মানে এই দুটার কেসের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। যাই হোক, দেন আমরা বিশাল একটা বিল্ডিং এর সামনে একটা গ্যাংকে দেখতে পাই, যাদের লিডারের নাম হচ্ছে সিওক। তখন ওই বিশাল বিল্ডিং এর ভিতর থেকে একজনকে মারতে মারতে বের করা হয়, যে কিনা ওই বিল্ডিং এরই মালিক, তার নাম হচ্ছে কিম। দেন সিওক এটা কন্ট্যাক্ট পেপারে কিমের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়, মানে কিমের এই বিল্ডিং বা বিজনেসটা সিওক জোর করে তার নিজের নামে করে নেয় অ্যান্ড সিওক এই বিজনেসটা তার গ্যাংয়ের একজন মোটাকে দিয়ে দেয়। তাকে বলে, আজ থেকে তুমি এটার দেখাশোনা করবে। যাই হোক, দেন আমরা আর একটা গ্যাংকে দেখতে পাই, যাদের লিডারের নাম হচ্ছে চং। তো চং মূলত সিওকর জন্য কাজ করে। সিওক যাদের প্রপার্টি দখল করে তাদেরকে মূলত চং মেরে লাশ লুকিয়ে ফেলে। তো চং কিমকে নিতে গেলে ওই মোটা ব্যক্তি চংকে এবং তার টিমকে অপমান করে, বাট চং সেটা ধৈর্য ধরে সহ্য করে নেয়। যাই হোক, তারপরে আমরা জুংতেকে দেখতে পাই হসপিটালে নুডলস খাচ্ছে। আর তখন ওখানে চিপ আসে অ্যান্ড জুংতেকে জিজ্ঞেস করে, তুমি এই সমস্ত গান কোথা থেকে পেয়েছো? তখন জুংতে বলে, ঠিক আছে বলবো, কিন্তু ওই পুলিশকে যে আমাকে ধরেছে। তো জুংতেকে অফিসার লি এর সামনে বসিয়ে দেওয়া হয়। তখন লি জুংতেকে বলে, তুমি আমার কাছেই কেন বলতে চাও? তখন জুংতে বলে, তোমাকে দেখে ওই সমস্ত জানোয়ারদের মতো মনে হয়নি যাদের সাথে আমি এতদিন ছিলাম, তুমি আমাকে বলো কি জানতে চাও? তখন অফিসার লি বলে, তুমি এই গানগুলো কোথা থেকে পেয়েছো আর কে বা কেনই তোমাকে এই গানগুলো দিয়েছে? তখন জুংতে বলে, গানগুলো আমাকে কোরিয়ারে পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে জানি না, বাট তারা হয়তো জানতো আমার গান প্রয়োজন, এজন্য আমার কাছে পাঠিয়েছে। আর এই সমস্ত গান এই শহরে আরো অনেকের কাছেই আছে। তো এই সমস্ত কথা শুনে চিপ বলে, ও আমাদের
আমাদেরকে পাগল বানাচ্ছে। এরকম ভয়ানক গান ওকে এমনি এমনি কে পাঠাবে? ওর এই কারণটাও তেমন কোনো টাকা পয়সা নেই, তাহলে ও এই গানগুলো পেলো কোথা থেকে? বাট অফিসার লি তখন বলে হতেও পারে, কেননা এর আগেও একজনের কাছে বুলেট পেয়েছিল। যাই হোক, দেন চিপ বাইরে চলে আসে। তখন ওই সাংবাদিক চিপকে জিজ্ঞেস করে এই গানগুলো কোথা থেকে এসেছে, জুংতে এই গানগুলো পেল কিভাবে? তো চিপ কিছু না বলে চলে যায়। এদিকে অফিসার লি ওই সুইসাইড বিল্ডিং এ চলে আসে এন্ড ওই বিল্ডিং এর মালিককে জিজ্ঞেস করে সুইসাইড ব্যক্তির জন্য কোনোদিন কোনো কুরিয়ার এসেছিল? তো ওই বাড়ির মালিক বলে না। যাই হোক, তারপরে আমাদের আবার ওই কিহরোদের আর্ক শুরু হয়, যেখানে আমরা দেখতে পারি ইয়ংডং নামে একটা মোটা ছেলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। অন্যদিকে ওর ফ্রেন্ড গিউজেনকে কিছু বকাটে ছেলে স্কুলের পিছনে নিয়ে গিয়ে মারছে, কারণ গিউজেনকে ওরা বলেছিল স্কুলের মেয়েদের নুট ফটো তুলে আনতে, বাট গিউজেন সেটা ভালোভাবে তুলতে পারেনি। তো গিউজেনকে ওরা বলে কি ফটো তুলেছিস, এগুলা কি বিক্রি করা যাবে? তখন ওখানে ইয়ংডং চলে আসে, ওকে খাবার আনতে পাঠিয়েছিল ওরা। যাই হোক, ওদের দুজনকে ওরা অনেক মারে এন্ড ওখান থেকে চলে যায়। দেন আমরা উনসুংকে দেখতে পাই সুপার শপে শপিং করতে, বাট ওখানকার মানুষ ওকে দেখে ভয় পাচ্ছিল, কেননা আমরা এপিসোড 1-এ দেখেছিলাম ওয়ানসুং বর্তমানে পুলিশের হেফাজতে আছে, মানে ওয়াংসুং গুন্ডা টাইপের আর কি। দেন ক্যাশ কাউন্টারে এসে ওকে মাস্ক খুলতে বলে, তো ওকে দেখে ওই সব থেকে ওকে কিছুই দেওয়া হয় না। দেন অংসং রেগে বাসায় চলে আসে এন্ড সে দেখতে পায় তার দরজার সামনে কিছু বক্স পড়ে আছে। তো অংসং বক্সগুলো খুলে দেখে সেখানে K1 K2 নামে দুইটা গান। তো অংসং গানগুলো দেখে অনেক খুশি হয়ে যায় এন্ড বলে সত্যি ওরা পাঠিয়ে দিল। এইদিকে আমরা চং গ্যাংকে দেখতে পাই, ওরা ভ্যানে করে অনেকগুলা মানুষ এনেছে মাটি চাপা দিবে বলে। তখন কিম চংকে বলে সিওক তোকে যে বিল্ডিংটা দিবে বলেছে আসলে ওইটা তোকে দিবে না, ওই বিল্ডিংটা সিওক ওই মোটাকে দিয়ে দিয়েছে। তুই চাইলে আমি তোকে এই বিল্ডিংটা দিতে পারি এন্ড আমার কাছে অনেক গান আছে, আমি তোকে সব দিয়ে দেব, তাও আমাকে মারিস না। তো চং কিমের কোনো কথাই বিলিভ করে না, বাট তখনই চং এর ফোনে সিওকের কল আসে। তো সিওক চংকে বলে কিরে তোর না কাজ শেষ করে কল দেওয়ার কথা ছিল? তখন চং বলে বস আপনাকেই কল দিতে যাচ্ছিলাম, আর বস আপনি আমাকে কিমের বিল্ডিংটা দেওয়ার ওয়াদা করেছিলেন। তো এটা শুনে সিওক ইগনোর করে কলটা কেটে দেয়। যাই হোক, দেন চং ডিরেক্টলি সিওকের সাথে ওই বিল্ডিং এ দেখা করে, যে বিল্ডিংটা তারা গতকাল দখল করেছে। তো চং সিওককে বলে বস আপনি এই বিল্ডিংটা দেখাশোনার দায়িত্ব আমাকে দিবেন, সবার সামনে এই ওয়াদা করেছিলেন। আমার ছেলেরা খুব আশায় আছে এবং আমরাও সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। তখন সিওক বলে আরে না, তোর কথা ভুল হচ্ছে, আমি এই বিল্ডিংটা ইয়ংগোকে দিয়ে দিয়েছি, তুই দেখ তুই কি এই বিল্ডিংটার যোগ্য। মানে এইভাবে সিওক চংকে অপমান করতে থাকে। এইদিকে চং এর জুনিয়র যার নাম হচ্ছে ওতেই, সে এই বিল্ডিং এ ঢুকে পড়ে এন্ড কিমের কথা মতো গান রাখা রুমটা খুঁজতে থাকে, বাট সেই রুমটা লক থাকে। যাই হোক, চং বাইরে চলে আসে এন্ড ওর ছেলেরা চংকে দেখে অনেক খুশি হয়ে যায় এন্ড বলে বস তাহলে এই বিল্ডিংটা আজ থেকে আমাদের। তখন চং বলে না, এই বিল্ডিংটা বস ইয়ংগোকে দিয়ে দিয়েছে, আর তুই কি কিছু দেখতে পেয়েছিস? তখন ওতেই বলে একটা রুম তো দেখেছি, বাট লক করা। তখন চং বাকিদের বলে যাও হোস্টেলে চেক করে আসো, দেখো ওখানে কিছু পাও নাকি। আর চং আর ওতেই যায় কিমের গাড়ি চেক দিতে। যাই হোক, তারপরে আমরা গিউজুনকে দেখতে পাই একটা উঁচু বিল্ডিং এ উঠেছে সুইসাইড করবে বলে, বাট তখনই ওর ফোনে সিয়ংজুং এর মেসেজ আসে। সিয়ংজুং সেই যে স্কুলে ওদের মেরেছিল। তো সিয়ংজুং ওকে বলে এখনই তোর মায়ের আইডি কার্ড নিয়ে ক্লাবে দেখা কর। দেন গিউজিন সুইসাইড না করে ওর মায়ের কাছে যায় অ্যান্ড ওর মাকে বলে আমার 50,000 অন লাগবে। তো ওর মা ওকে 50,000 অন দিয়ে দেয়। দেন গিউজিন ক্লাবে চলে আসে অ্যান্ড সিয়ংজুংকে ওই 50,000 অন দেয়। তখন সিয়ংজুং ওকে মারতে শুরু করে অ্যান্ড বলে আমি তোকে তোর মায়ের আইডি কার্ড আনতে বলেছি, টাকা না। তখন গিউজিন বলে আমি জানি আইডি কার্ড দিয়ে তোমরা ব্ল্যাক মার্কেট থেকে ইললিগেলি লোন নিবে, আমার মা দিনরাত অনেক কষ্ট করে, আমি এটা করতে পারবো না, আমি তোমাকে আরো মেয়েদের ফটো এনে দেবো। বাট তারপরেও ওকে সবাই মিলে মারতে থাকে। এইদিকে চং আর ওতেই পার্কিং লটে চলে এসেছে কিমের গাড়ি চেক করতে অ্যান্ড সত্যি ওরা কিমের গাড়িতে গান দেখতে পায়। এই গান দেখে ওদের চোখ কপালে উঠে যায় যে কিম সত্যিই বলছিল যে ওর কাছে গান আছে। বাট ওতেই তখন বলে আমার এটা ঠিক মনে হচ্ছে না, বস যদি জানতে পারে আমাদের কাছে গান আছে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। তখন চং বলে তাহলে কি আমরা সারা জীবন বসের মিথ্যা ওয়াদার উপরেই থাকবো? ওই হারামজাদা আমাদের কিছুই দেবে না, ও জাস্ট আমাদের ইউজ করতেছে, এটাই আমাদের লাস্ট সুযোগ, আমাদের কিছু একটা করতে হবে। এইদিকে অফিসার লি কেস স্টাডি করতে হোস্টেলে চলে আসে।
অ্যান্ড সে দেখতে পায় চংয়ের ছেলেরা ওখানে কি জানি খুঁজছে। তখন অফিসার লি ওদের বলে, তোমরা এখানে কি করো, তোমরা জানো এটা ক্রাইম এরিয়া? তখন ওরা বলে, কিছু না, জাস্ট বিক্রি করার মতো কিছু বাংরি খুঁজছিলাম। এই বলে ওরা ওখান থেকে চলে যায়। দেন অফিসার লি কোরিয়ারের বক্স খুঁজতে থাকে, যেই বক্সে জুংতের কাছে গান এসেছিল। এমন সময় অফিসার লি এর কাছে চিপের কল আসে অ্যান্ড বলে, জুংতে ওই ছেলেটা বলেছিল যে এই শহরে আরো অনেকের কাছেই গান আছে, এটা সিরিয়াস ভাবে নিও না, ও আমাদের মিথ্যা কথা বলতেছে, কারণ ওর নিজের কাছেই এই বছরে কোনো কোরিয়ার আসে নাই। বাট এই দিকে অ্যাকচুয়ালি ওই বক্সটা পেয়ে যায় অ্যান্ড ওই বক্সের উপরে একটা লোগো দেখতে পায়। হঠাৎ ওর মনে পড়ে যায় এমন একটা বক্স অফিসার লি ওংসুং এর রুমের সামনেও দেখেছিল। তখন অফিসার লি অন্য পুলিশদের কল করে অ্যান্ড বলে, ওংসুং কোথায়, ওকে ধরো। তো ওই পুলিশ অফিসাররা আবার ওংসুংকেই ফলো করছিল, কারণ ওর রুমে থাকার কথা ছিল, কিন্তু ওর পায়ের ট্র্যাকারটা দেখাচ্ছে ও বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো ওংসুং ওই পুলিশদের সামনেই ছিল। দেন পুরো পুলিশ ফোর্স ওই গাড়িটাকে ঘিরে ফেলে, বাট ওই গাড়িতে ওংসুং ছিল না, ছিল ওর ফোন আর ট্র্যাকারটা। আর এইদিকে অফিসার লি ওংসুং এর বাসায় চলে আসে অ্যান্ড অন্ধকারে ওর রুমে ঢুকে পড়ে অ্যান্ড অনেক চালাকির সাথে ওকে ধরে ফেলে, বাট ওইটা ওংসুং ছিল না। তখন অফিসার লি ওকে জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কেন? তখন ওই ছেলেটা বলে, আমি মুনবেক, আমি এখানে একটা পার্সেল নিতে এসেছি। আর এইখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। ওকে, তো এপিসোড 3 এর শুরুতে আমরা দেখতে পারি গভীর রাতে সমুদ্রপথে কিছু ইল্লিগাল জিনিস আসে, যেখানে আমরা কিমকে দেখতে পারি, যাকে গত এপিসোডে চং গ্যাং মেরে ফেলেছে, তারই একটা ফ্ল্যাশব্যাক আর কি। তো যারা সমুদ্রপথে এই জিনিসগুলো এনেছে তাদের সাথে কিমের একটা ডিল হয়। আমরা দেখতে পারি ওনারা যাদের ফেস দেখানো হয় না, তো ওরা কিমকে $1 ব্যাগ দেয় অ্যান্ড কিমের সাথে কিছু একটা ডিল করে। যাই হোক, এইদিকে অফিসার লি মুনবেইককে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো আর উংসংকে কিভাবে জানো? তখন মুনবেইক বলে, আমি কোনো অংসংকে চিনি না, আমার কাছে একটা কোরিয়ার এসেছিল যেখানে বিভিন্ন গানের বুলেট ছিল অ্যান্ড একটা অ্যাড্রেস লিস্ট ছিল। তখন আমার জানার ইচ্ছা হলো এসব চলতেছে কি, আর তখন আমি এখানে আসি। আর এখানে এসে আমি দেখতে পাই একটা ব্যক্তি তাড়াহুড়া করে চলে গেল, আর তখন আমি এই বাসায় আসছি। তখন লি উংসং এর ফটো দেখে বলে, দেখো তো এ বের হয়েছিল নাকি? তখন মুনবেইক বলে, হ্যাঁ এই বের হয়েছিল। দেন অফিসার লি সার্ভার অফিসে কল করে এন্ড বলে, উংসং নামের একটা আসামি পালিয়েছে, ও এখন কই আছে সিসিটিভিতে চেক দিয়ে আমাকে জানাও। এরই মধ্যে ওখানে আরেকজন আসে, তো অফিসার লি আর মুনবেইক মিলে ওকে ধরে ফেলে। তো ও আর কেউ না, ওতেও এখানে গান খুঁজতে এসেছিল। যাই হোক, তখন সার্ভার রুম থেকে কল আসে এন্ড বলে, আমরা ওংসংকে দেখতে পেয়েছি। তখন অফিসার লি বলে, আমার কাছে গাড়ি নাই, আমি ওখানে কিভাবে যাব? তখন মুনবেইক বলে, আমার কাছে আছে। দেন ওরা দুজন ওংসংকে ধরতে বেরিয়ে পড়ে। সার্ভার রুম থেকে লোকেশন দিতে থাকে আর সেই অনুযায়ী ওরা যেতে থাকে। এক পর্যায়ে ওরা সিটিতে ঢুকে পড়ে, বাট সেখানে কোথাও অংসংকে সিসিটিভিতে দেখা যাচ্ছিল না। তখন লি দেখে ওখানে পুলিশ স্টেশনের যাওয়ার সাইনবোর্ড। তো অফিসার লি সার্ভার রুমে কল দিয়ে বলে, দেখো তো অংসং পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে কিনা। তো ওরা দেখতে পায় অংসং পুলিশ স্টেশনের দিকেই যাচ্ছে। তখন অফিসার লি চিফকে কল দিয়ে বলে, অংসং পুলিশ স্টেশনের দিকেই যাচ্ছে, সবাইকে অ্যালার্ট করেন। তার কিছুক্ষণের মধ্যেই অফিসার লি অ্যান্ড মুনবেইক পুলিশ স্টেশনে চলে আসে, বাট অফিসার লি মুনবেইককে গাড়ির সাথে লক করে রাখে অ্যান্ড দেন ভিতরে ঢুকে। এইদিকে অংসং পুলিশ স্টেশনে ঢুকে সবাইকে মারতে থাকে। ওর সাথে কেউ পেরে উঠছে না, কেননা পুলিশ স্টেশনে সবার কাছে সাধারণ পিস্তল, বাট অংসং এর কাছে K1 K2 এর মতো ভয়ানক দুইটা গান। আর এই গুলাগুলির শব্দে মুনবেইক উপরে কি হচ্ছে এটা দেখার জন্য লক ভাঙে। আর সেই সময় ওখানে একটা সাংবাদিককে দেখতে পায়, যাকে আমরা এর আগেও দেখেছি। যাই হোক, এইদিকে অংসং এর সাথে কেউ পেরে উঠছে না। তখন অফিসার লি অন্য অফিসারদের জিজ্ঞেস করে, হোস্টেল থেকে যে গানগুলা পেয়েছিলাম সেই গানগুলা কই রাখা আছে। তো ওরা সেই গানগুলার লোকেশন দিয়ে দেয়। তো সেই গান দিয়ে এক পর্যায়ে অফিসার লি অংসংকে মারতে সফল হয়, যদিও বা অনেকেই মারা যায় অ্যান্ড চিপও গুলিবিদ্ধ হয়। যাই হোক, এইদিকে ওখানে মুনবেইক আর ওই সাংবাদিক চলে আসে। তো এই সাংবাদিক আবার এই সমস্ত কিছু ভিডিও করে নেয়। যাই হোক, এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। যাই হোক, এপিসোড 4 এর শুরুতে আমরা দেখতে পাই ওই সাংবাদিককে ওর বস বাহবা দিচ্ছে এরকম নিউজের জন্য, এবং সে যদি এমন আরো ভিডিও বা নিউজ করতে পারে তাহলে তাকে একটা আলাদা অফিস দেওয়া হবে। যাই হোক, দেন আমরা দেখতে পারি অফিসার লিকে কিছু ডিটেকটিভ জিজ্ঞাসাবাদ করতেছে যে সে কেন উংসংকে মেরে ফেললো। তখন অফিসার লি বলে, আমি যদি উংসংকে না মারতাম তাহলে ও আমাদের সিনিয়র অফিসার সহ অনেককেই মেরে ফেলতো। তখন ওই ডিটেকটিভ বলে,
জীবন বাঁচানোর জন্য ওকে মেরেছো, নাকি তোমার কাজই হচ্ছে মানুষকে মেরে ফেলা? তো এমনভাবে ওরা অফিসার লি এর উপরে দোষ দিতে থাকে। তখন ওখানে চিপ আসে অ্যান্ড ওই ডিটেকটিভকে বলে অফিসার লি না থাকলে ওখানে সবাইকে মেরে ফেলতো, আর তোমরা ওকেই দোষ দিচ্ছ। তো চিপ অফিসার লিকে বাঁচিয়ে নেয়। এইদিকে স্কুলে ইয়েংডং এবং গিউজুনকে ওর ক্লাসমেটরা এখনো ওদেরকে অত্যাচার করে অ্যান্ড আস্তে আস্তে ওদের সহ্যের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে পুলিশ স্টেশনে আমরা দেখতে পাই যেখানে অফিসার কোয়ের কাছে একটা কল আসে অ্যান্ড তাকে জানায় অফিসার লিকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তখনই ওখানে অফিসার লি আসে। তো তাকে জানানো হয় তাকে সাসপেন্ড করা হয়েছে। তারপরেও অফিসার লি ওই কেসের ডিটেলস জানতে চায় অ্যান্ড ওই জুনিয়র অফিসারকে মুনবেকের বিষয় খোঁজ দিতে বলে। দেন অফিসার লি ডিরেক্ট সিওকের বাসায় চলে আসে, কারণ আমরা জানি সিওক অনেক ইল্লিগাল কাজ করে থাকে। তখন অফিসার লি সিওককে বলে আজকাল বন্দুকের ব্যবসা শুরু করেছো? তখন সিওক বলে আমরা একটু ক্রাইম করি ঠিক আছে, বাট আমরা বন্দুকের ব্যবসা করি না। তখন অফিসার লি ওতে এর ফটো দেখে বলে একে চেনো, এ তোমার জন্য কাজ করে। তখন সিওক বলে না, আমি একে চিনি না। তখন অফিসার লি ওদেরকে বলে আমি তোমাদের বিষয়ে সব জানার চেষ্টা করব। আমি যদি জানতে পারি তোমরা বন্দুকের বিজনেস করতেছো তাহলে তোমাদের খবর আছে। দেন অফিসার লি মুনবেকের খোঁজ দিতে ওর অফিসে যায় যেখানে সে জব করে। তো ওইটা একটা আর্মস ইন্ডাস্ট্রি, যার কারণে অফিসার লিকে কোনো ইনফরমেশন দেওয়া হয় না। যাই হোক, দেন আমরা চং গ্যাংকে দেখতে পাই। তারা ওই গানটা পেয়ে অনেক অবাক হয়ে যায়। বাট তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখতে পারি চং কিমকে মেরে ফেলেনি, কিম এখনো বেঁচে আছে। তখন চং কিমকে বলে ওখানে কতগুলা গান ছিল? কিম বলে ছিল 10 ট্রাকের মতো, বাট আমরা অর্ধেক ট্রাকে এনেছি। কিম আরো বলে তোমাদের না স্টোর রুমে যেতে বলেছিলাম? তখন ওতেই বলে গিয়েছিলাম, বাট স্টোর রুমটা লক করা ছিল। তখন কিম বলে তার মানে সিওক এখনো ওই গানগুলোর ব্যাপারে কিছুই জানতে পারেনি। আর ওই গানের সাথে যে লিস্ট ছিল ওই লিস্টের লোকেশনে গেলে তোমরা আরো অনেক গান পাবে। যেমনটা আমরা দেখেছিলাম মুনবেক ওই লিস্ট থেকেই লোকেশন পেয়ে ওংসং এর বাসায় এসেছিল। যাই হোক, তো ওরা সিদ্ধান্ত নেয় ওরা সব গানগুলো খুঁজে বের করবে। এই দিকে সিওক চংকে কল করে, বাট চং সিওকের ফোন রিসিভ করে না। তো সিওকেরও চং এর প্রতি সন্দেহ হতে থাকে। দেন অন্যদিকে মিনজুয়ের মা ইয়াংসুক এখনো তার ছেলের মৃত্যুর জন্য প্রোটেস্ট করে যাচ্ছে, বাট তাকে সবসময় তার ছেলের বস ইগনোর করে। যাই হোক, এইদিকে গিউজেনের উপরে ওর ক্লাসমেটরা অত্যাচার করতে থাকে। এইসব ওর সহ্যের বাইরে চলে গেছে। হঠাৎ একদিন গিউজেন দেখতে পায় তার জন্য একটা কুরিয়ার এসেছে। তো গিউজেন ওই কুরিয়ার খুলে দেখতে পায় ওর ভিতরে উজি পিস্তল। তো এটা পেয়ে গিউজেন একটা মুস্কি হাসি দেয়। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি অফিসার লি মুনবেককে ডেকেছে তার সাথে কথা বলার জন্য। তো অফিসার লি মুনবেককে জিজ্ঞেস করে তুমি ওই বুলেটগুলো কিভাবে পেয়েছিলে? তখন মুনবেক বলে আমি অনলাইন থেকে গান কেনার ট্রাই করছিলাম, বাট তখন আমার সামনে একটা ওয়েবসাইট আসে যেখানে লেখা ছিল ফ্রি গান। তো আমি কোনো কিছু না ভেবেই সেখানে ক্লিক করে দেই। তার কিছুদিনের ভেতরেই আমার কাছে একটা কোরিয়ার আসে, বাট সেখানে কোনো গান ছিল না, ছিল কিছু বুলেটস আর একটা অ্যাড্রেস লিস্ট। তখন অফিসার লি বলে তাহলে আমাকে ওই অ্যাড্রেস লিস্টটা দাও। তখন মুনবেক বলে ওইটা তো আমি ফেলে দিয়েছি, বাট আমার লিস্টের কিছু লোকেশন আর নাম মনে আছে। তখন অফিসার লি বলে ঠিক আছে, ওই অ্যাড্রেসগুলো সব আমাকে লিখে দাও। তখন মুনবেক লেখা শুরু করে। হঠাৎ অফিসার লি একটা অ্যাড্রেস দেখে চমকে যায় অ্যান্ড ওখান থেকে দৌড়ে চলে যায় অ্যান্ড মুনবেকও তখন অফিসার লিকে ফলো করতে থাকে। যাই হোক, দেন পার্কিং লটে আমরা মিনজুয়ের মাকে দেখতে পারি। তো মিনজুয়ের মা ওনাকে বলে বাইরে আসেন, আপনার সাথে কিছু কথা বলবো, আপনার জন্য আমার ছেলে মারা গেছে। তো মিনজুয়ের মা চায় উনি যেন তার ছেলের মৃত্যুর জন্য জাস্ট একবার ক্ষমা চায়, বাট ওই ব্যক্তি মিনজুয়ের মায়ের কোনো কথাই শুনে না এন্ড আরো তার ড্রাইভারকে তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে বলে। তো তখন আমরা দেখতে পারি মিনজুয়ের মায়ের কাছেও গান রয়েছে। তো মিনজুয়ের মা ওই ব্যক্তিকে মেরে ফেলে। যাই হোক, তখন মিনজুয়ের মায়ের ফোনে অফিসার লি এর কল আসে। তো অফিসার লি মিনজুয়ের মাকে বলে আমি আপনাকে কখন থেকে কল দিচ্ছি, কিন্তু আপনি কল রিসিভ করছেন না কেন? তার মানে আমরা বুঝতে পারি মুনবেক যে অ্যাড্রেস দিয়েছিল সেখানে মিনজু এর মায়ের অ্যাড্রেসও ছিল। যাই হোক, মিনজু এর মা তখন বলে অবশেষে আমি আমার ছেলের মৃত্যুর ইনসাফ পেয়েছি। দেন মিনজু এর মা তার বাসায় চলে আসে এন্ড তার ছেলের ফটো দেখে কান্না করতে থাকে। হঠাৎ সেখানে ওতেই চলে আসে এন্ড মিনজু এর মাকে বলে আপনার কাছে গান আছে তাই না? অন্যদিকে এখানে অফিসার লি এন্ড মুনবেকও চলে আসে। বাট অফিসার লি ওখানে একটা কার দেখতে পায়। তো মুনবেককে ওই কারের উপর নজর রাখতে বলে এন্ড অফিসার লি
মিনজুয়ের বাসায় চলে আসে অ্যান্ড সে সেখানে ওতেইকে দেখতে পায়। তো ওতেই তখন অফিসার লিয়ের একটা ফটো তুলে গ্রুপে দিয়ে দেয়। যাই হোক, ওদের মধ্যে তুমুল এক ফাইট হয় অ্যান্ড লাস্টে অফিসার লি দেখতে পায় মিনজুয়ের মাকে ওরা ছুরি দিয়ে আঘাত করেছে। দেন অফিসার লি অ্যান্ড মুনবেক মিনজুয়ের মাকে হসপিটালে নিয়ে আসে আর এপিসোড 4 এখানে শেষ হয়ে যায়। যাই হোক, এপিসোড 5 এর শুরুতে আমরা দেখতে পারি মুনবেক আর অফিসার লি মিনজুয়ের মাকে হসপিটালে ভর্তি করে দেন অফিসার লি আবারও সিউকের বাসায় চলে আসে, কেননা মিনজুয়ের মায়ের উপরে ওতেইরা অ্যাটাক করেছে। এর জন্য অফিসার লি মনে করে এর পেছনে সিউকের হাত রয়েছে। যাই হোক, অফিসার লি সিউকের বাসায় এসে সবাইকে ইচ্ছামতো পিটায় আর অফিসার লি বুঝতে পারে এইসব কোনো সাধারণ ক্রাইম না, এগুলা অর্গানাইজ ক্রাইম হচ্ছে, মানে এইসবের পেছনে কোনো না কোনো একজনের হাত আছে। বাট কথা হচ্ছে কে এইসব করছে আর কেনই বা করছে। যাই হোক, এইদিকে জুনিয়র অফিসার লিকে কল করে অ্যান্ড বলে মুনবেক ডঙ্গেল ইন্ডাস্ট্রিতে বুলেট এক্সপোর্টের কাজ করত, বাট সে জানতে পারে তার ক্যান্সার রয়েছে, এজন্য মুনবেক পরে এই চাকরিটা ছেড়ে দেয়। যাই হোক, দেন অফিসার লি হসপিটালে চলে আসে অ্যান্ড সে দেখতে পায় মুনবেক এখনও হসপিটালে রয়েছে। তখন ওদের মধ্যে কথা শুরু হয়। এক পর্যায়ে অফিসার লি মুনবেকের বিষয়ে জানতে চায়। তখন আমাদের মুনবেকের একটা কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি মুনবেকের মা মুনবেককে অনাথ আশ্রমে রাখতে এসেছে। তো গেটের সামনে থেকে একটা মহিলা এসে মুনবেকের মায়ের থেকে মুনবেককে নিয়ে নেয় অ্যান্ড বলে এখান থেকে ওকে আমি নিয়ে যাচ্ছি। তো মুনবেকের মা মুনবেককে ওই মহিলার কাছে দিয়ে দেয়। বাট আমরা দেখতে পারি ওই মহিলা আবার অন্য ব্যক্তির কাছে মুনবেককে বিক্রি করে দেয়, আর ওই ব্যক্তি আবার বিভিন্ন বাচ্চাদের অর্গান বিক্রি করে, মানে কিডনি, চোখ এসব বিক্রি করে আর কি। তো ওই ব্যক্তি মুনবেকের একটা চোখ বিক্রি করে দেয়। দেন এখান থেকে মুনবেককে আবার আমেরিকা পাঠিয়ে দেওয়া হয় অর্গান সেলারদের কাছে। তো ওখানে আমরা দেখতে পারি মুনবেকের বুক থেকে পেট পর্যন্ত ফেলে ফেলেছে ওরা, কারণ মুনবেকের অর্গান বিক্রি করবে বলে। তখন ওখানে এফবিআই চলে আসে। তো এফবিআই ওদেরকে মেরে ফেলে, বাট একজন পালিয়ে যায়। দেন এফবিআই দেখতে পায় মুনবেক এখনো বেঁচে আছে। তো এফবিআই মুনবেককে হসপিটালে পাঠিয়ে দেয়। যাই হোক, এই ছিল কষ্টে ভরা মুনবেকের ছোট্টবেলা। আর এইদিকে গিউজিনকে ওর ক্লাসমেট সিংজুং ওর উপরে অত্যাচার করেই যাচ্ছে এবং গিউজিন আস্তে আস্তে ধৈর্যহারা হয়ে যাচ্ছে। যাই হোক, দেন আমরা সিওককে দেখতে পাই। ও আবার প্রচুর রেগে আছে, কেননা অফিসার লি এসে একবার ওকে ওয়ার্নিং দিয়ে গেছে অ্যান্ড এইবার এসে ওদেরকে মেরে গেছে। বাট সিওক বুঝতে পারছে না অফিসার লি কেন এমন করছে। তো অফিসার লি সিওককে ওদের একটা ফটো দিয়ে গিয়েছিল। তো সেই ফটোটা আবার ইয়ঙ্গো দেখে বলে এ তো চং এর লোক, যেদিন কিমকে আমরা মেরেছিলাম ওই দিন চং এর গাড়িতে ওকে দেখেছিলাম। তো এটা শুনে সিওক রেগে যায় অ্যান্ড বলে তাহলে এটা তোর কাজ। যাই হোক, দেন আমরা হসপিটালে মিনজুয়ের মাকে দেখতে পাই, যিনি বর্তমান সুস্থ অ্যান্ড ওখানে আমরা ওই নার্সকে দেখতে পাই যাকে আমরা সিরিজের একেবারে শুরুতে দেখেছিলাম। যাই হোক, তো এখানে মুনবেক আর অফিসার লি বসে বসে গল্প করতে থাকে। তখন অফিসার লি মুনবেককে একটা গল্প শোনায় যে একটা গ্রামে কেউ একজন গান রেখে যায় আর ওই গান পেয়ে মানুষ একে অপরকে মারতে শুরু করে। তখন মুনবেক বলে কে ছিল ওই ব্যক্তি যিনি গ্রামে গান রেখে গিয়েছিল। তখন অফিসার লি বলে কোনো এক এশিয়ান যার এক চোখ ছিল নীল। যাই হোক, এইদিকে আমরা দেখতে পারি চংও এই হাসপাতালে এসেছে ওতেইদের দেখার জন্য। তো চং ওখানে অফিসার লিকে দেখতে পায় এন্ড সে অফিসার লিকে চিনে ফেলে, কারণ ওতেই অফিসার লি এর একটা ফটো তুলে গ্রুপে পাঠিয়েছিল। তো চং অফিসার লিকে মারতে যাচ্ছিল, বাট মুনবেক কোনো রকম বুদ্ধি খাটিয়ে অফিসার লিকে বাঁচিয়ে নেয়। দেন অফিসার লি বাইরে চলে আসে এন্ড মুনবেককে বিদায় দিয়ে দেয় এন্ড সে বাসায় যেতে থাকে। আর এইদিকে চং অফিসার লিকে মেরে ফেলার জন্য তাকে ফলো করতে থাকে। হঠাৎ চং এর ফোনে সিওকের কল আসে এন্ড সিওক চংকে তার সাথে এখনই দেখা করতে বলে। তখন চং কোনো উপায় না পেয়ে গাটা ঘুরিয়ে সিওকের সাথে দেখা করতে যায়। আর এইদিকে আমরা মুনবেকের আসল চেহারা দেখতে পারি। তার বিশাল এক বিল্ডিং এর ভিতরে সে খোঁজ দিচ্ছে যে বর্তমান অবস্থা কি। তখন একজন বলে বস, কিমকে যে গান দিয়েছিলাম আমরা, সেই গান যদি অন্য কারোর হাতে পড়ে তাহলে অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। আমরা চেষ্টা করতেছি গানগুলো ব্যাক আনার, বাট এইদিকে পুলিশও আমাদের পিছনে লেগে গিয়েছে। তখন মুনবেক ওকে শুট করে মেরে ফেলে, কারণ ওই ব্যক্তি কিমের সাথে ডিল করতে বলেছিল। যাই হোক, দেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পারি আমেরিকান কিছু লোক গান সেল করতে এসেছে। তো যাদের কাছে গান সেল করতে এসেছে তারা আবার প্ল্যান করে রেখেছে যে গান নিয়ে ওই ব্যক্তিকে মেরে ফেলবে। তখন ওখানে গান হাতে একজন ছেলে আসে যার এক চোখ নেই। তার মানে আমরা বুঝতে পারি এই ছেলেটাই মুনবেক। তো মুনবেক
ওদেরকে মারতে এসেছে, কারণ আমরা দেখেছিলাম ওর অর্গান বিক্রি করার জন্য ওর বুক থেকে পেট পর্যন্ত ফেলে ফেলা হয়েছিল। বাট FBI এর জন্য মুনবেক সেই যাত্রায় বেঁচে যায়। তো সেটারই প্রতিশোধ নিতে এসেছে মুনবেক। তো মুনবেক ওদেরকে ফায়ার করে মেরে ফেলে, আর ওই আমেরিকান ব্যক্তিরাও বুঝে যায় যে এরা আমাদেরকে ধোকা দিতে যাচ্ছিল। অ্যান্ড ওই ব্যক্তি ওখানে মুনবেককে দেখতে পায়। তখন ওই ব্যক্তি মুনবেককে তার সাথে করে তার বাসায় নিয়ে আসে, কারণ আজ এখানে মুনবেক না থাকলে হয়তো ওরা মারা পড়তো। তো ওই ব্যক্তি মুনবেককে একটা চোখ লাগিয়ে দেয়, যেটা ছিল ব্লু কালারের, আর এই জন্য ওর নাম রাখা হয় ব্রাউন ব্লু। আর ওই ব্যক্তির ব্যাপারে যদি আমরা একটু বলি, তাহলে ওই ব্যক্তি হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় গান ডিলার, যার কাছে সব ধরনের গান রয়েছে। যাই হোক, দেন আমরা দেখতে পারি মুনবেক বড় একটা মনিটরে দেখতেছে তার গানগুলো কই কই রয়েছে। আর এপিসোড 5 এখানে শেষ হয়ে যায়। এপিসোড 6 শুরু হয় একটা ফ্ল্যাশব্যাক দিয়ে, যেখানে আমরা দেখতে পাই মুনবেক আর জ্যাক দুজন মুখোমুখি কথা বলছে। মুনবেক জ্যাককে কনভিন্স করছে যে সাউথ কোরিয়াতে আমাকে গান ডিস্ট্রিবিউট করতে দাও, বাট জ্যাক রাজি না। তার কাছে কোরিয়া মানে টিনি মার্কেট, আননেসেসারি রিস্ক। কিন্তু মুনবেকও ছাড়ার পাত্র না। সে এমন কিছু বলে, এমন ভাবে বলে যে জ্যাক শেষ পর্যন্ত হ্যাঁ বলে দেয়। এই ফ্ল্যাশব্যাকটা ছোট, কিন্তু এখানে বোঝা যায় মুনবেক কতটা ক্যালকুলেটেড, কতটা ম্যানিপুলেটিভ। সে শুধু গান বিক্রি করে না, সে মানুষকে দিয়ে তার ইচ্ছা মতো কাজ করিয়ে নেয়। যাই হোক, এইদিকে আমরা দেখতে পারি চং সিওকের সাথে দেখা করতে এসেছে। তখন সিওক চংকে একটা চর মারে অ্যান্ড বলে, গানের বিজনেস করতেছিস? তখন চং বলে, কই না তো। চং পুরোপুরি অস্বীকার করে। দেন চং রাগ নিয়ে বাইরে চলে আসে অ্যান্ড ও সাঙ্গপাঙ্গদের বলে, সিওক টের পেয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি সব গান খুঁজে বের করতে হবে। এইদিকে গিউজিন ক্যান্টিনে খাওয়ার সময় সিয়ংজং অ্যান্ড তার ফ্রেন্ডরা মিলে গিউজিনের মাথায় খাবার ঢেলে দেয়। দেন ওখানে ওদের ক্লাস টিচার আসে। তো ক্লাস টিচার গিউজিনকে বলে সে ঠিক আছে কিনা। গিউজিন তখন স্যারকে পাল্টা উত্তর দিয়ে বলে, আপনার কি মনে হচ্ছে আমি ঠিক আছি? আর এই সম্পূর্ণ ঘটনাটা ডং ইয়াং দূর থেকে দেখছিল। যাই হোক, সিন কাট হয় আর আমরা দেখতে পারি অফিসার লি এবং তার একজন সহকারী কোন কোন জায়গায় গান সাপ্লাই হয়েছে সেই লিস্টটা দেখছিল। তারা বুঝতে পারে অলমোস্ট ফুল কোরিয়াতে গান সাপ্লাই হয়ে গেছে। যাই হোক, সিন শিফট হয়, যেখানে আমরা দেখতে পারি মুনবেককে তার একজন সহকর্মী তাকে বলে, অফিসার লি অনেকদিন ধরে আমাদের পিছে লেগে আছে, আপনি বললে ওকে আমরা মেরে ফেলি। তখন মুনবেক বলে, না এখন না, ওর সাথে আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আর এখন আমি আমার কিছু খাস বন্ধুর সাথে দেখা করতে যাব। যাই হোক, দেন আমরা দেখতে পারি নির্জন এক গলিতে মুনবেক গাড়ি থেকে বের হয়। কিছু দূর হেঁটে মুনবেক গিউজন আর ডং ইয়াংকে কনভেনিয়েন্ট স্টোরের বাইরে টেবিলে খাবার খেতে দেখে। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় কিছু মানুষ মারামারি শুরু করে। তখন গিউজং আর ডং ইয়াং খাওয়া বাদ দিয়ে সেই মারামারি দেখতে আসে। তখন মুনবেক পাশের শুটিং ক্যাপে থেকে একটা খেলনা গান নিয়ে এসে নন স্টপ শুট করতে থাকে ওই ব্যক্তিদের উপর। মুনবেক এর এই শুটিং স্কিল দেখে গিউজেন মুনবেকের ফ্যান হয়ে যায় অ্যান্ড সে মুনবেককে গান চালানো শেখাতে বলে। দেন মুনবেক ওদেরকে নিয়ে সেই শুটিং ক্যাবেতে চলে আসে অ্যান্ড সে গিউজেন অ্যান্ড ডং ইয়াংকে গান চালানো শেখায়। যাই হোক, গিউজেন বাসায় এসে শুয়ে পড়ে। তখন তার মা তার জন্য খাবার নিয়ে এসে খেতে বলে। গিউজেন তার মাকে খাবার রেখে চলে যেতে বলে, বাট তার মা তার কাছে এসে কি হয়েছে জিজ্ঞেস করে, সে ভালো আছে কিনা, তার কিছু হয়েছে কিনা। এভাবে তারা কিছুক্ষণ কথা বলে। সত্যি বলতে মারা সন্তানদের কি হয়েছে তা আগে থেকেই বুঝতে পারে। যাই হোক, দেন আমরা দেখতে পারি মুনবেককে জানানো হয় কিমকে যেই গানগুলো দিয়েছিল সেই গানগুলো এখনো কেউ পায়নি, সেগুলো এখনো স্টোর রুমে লক অবস্থায় আছে। যাই হোক, দেন আমরা সিওককে দেখতে পাই কিমের ফোনের লক খোলার ট্রাই করতেছে, বাট সিওক বারবার ব্যর্থ হচ্ছে। তখন কিমের ফোনে মুনবেকের কল আসে। তো সিওক কলটা রিসিভ করে। তখন মুনবেক তাকে জানায়, তোমার বিল্ডিং এ স্টোর রুমে বক্স ভর্তি গান রাখা আছে। তো সিওক সেই স্টোর রুমে যেয়ে দেখে আসলেই রুম ভর্তি গান। তো এইসব দেখে সিওক অবাক হয়ে যায়, কারণ এই গানগুলোর জন্যই সিওকের জীবনে কিছুদিন ধরে অশান্তি লেগে আছে। যাই হোক, মুনবেক তাকে আরো জানায়, কিছুদিন ধরে নিউজে যে শুটিং এর খবর শুনছো এই গানগুলোই সেগুলো, বাট তুমি কিমকে মেরে ফেলেছো, এর জন্য আমার কাজ আরো মুশকিল হয়ে গেছে। বাট ভালো কথা হচ্ছে চং নামের একজন এই গানগুলো খুঁজছে। এটা শুনে সিওক আবার অবাক হয়ে যায়, কারণ চং তার আন্ডারে কাজ করে এন্ড তাকে এই বিষয়ে জিগালে সে পুরাপুরি মানা করে দিয়েছিল। যাই হোক, দেন মুনবেক কল কেটে দেয় আর সিওক চিন্তায় পড়ে যায়। যাই হোক, এইদিকে গিউজিন স্কুলের ব্যাগ গোছানোর সময় ডয়ের গানটিকে দেখে সে গানটি ব্যাগে ঢুকিয়ে নেয়। অন্যদিকে মুনবেকের টিম কিছু বৃদ্ধ মানুষদের দিয়ে গান ডেলিভারি করতেছে, যাতে কারোর কোনো সন্দেহ না হয়।
হয়। অ্যান্ড এইদিকে গিউজিন বাসা থেকে বের হওয়ার সময় তার মা তাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। তখন সে ফিরে তাকে তার মাকে যে জড়িয়ে ধরে, তারপর সে স্কুলের দিকে রওনা দেয়। এইদিকে মুনবেক অফিসার লির সাথে দেখা করে অ্যান্ড তাকে একটা লিস্ট দেয় অ্যান্ড বলে এই লিস্টে থাকা একটা ছেলে অনেক ছোট, ওকে তুমি বাঁচাবে না? আর স্কুলে আমরা দেখতে পারি স্কুলের গেট কেউ একজন শিকল দিয়ে লক করে দিয়েছে, যাতে বাইরের কেউ ভিতরে না আসতে পারে আর ভিতরের কেউ বাইরে যেতে না পারে। অ্যান্ড ক্লাসরুমে আমরা দেখতে পারি গিউজন তার ব্যাগ খুলে গান দেখতে থাকে। তখন একজন স্টুডেন্ট এসে গিউজনকে বলে টিচার তোমাকে ডেকেছে। তো গিউজন তখন টিচারের সাথে দেখা করতে যায়। আর এইদিকে সিয়ংজং অ্যান্ড তার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করতেছে যে গিউজনকে কিভাবে বুলি করা যায়। তখন ওরা ওখানে ইউজ করা টয়লেট টিস্যু দেখতে পায়। তো ওরা প্ল্যান করে এই ইউজ করা টিস্যু তারা গিউজনের ব্যাগে রেখে দিবে। তো ওখানকার একজন গিউজনের ব্যাগ নিতে চলে আসে। আর আমরা তো জানি গিউজনের ব্যাগে কি রয়েছে। এইদিকে অবভিয়াসলি মুনবেকের কথা শুনে স্কুলে কল দেয় অ্যান্ড বলে আমাদের কাছে একটা কেস আছে অ্যান্ড এই কেসটার সাথে আপনাদের স্কুলের একজন যুক্ত আছে। তখন ওই ম্যাম বলে কে? তখন অফিসার লি বলে আমরা জানি না, বাট তার ফোন নাম্বার আছে, আপনি নাম্বারটা দিয়ে ওর ডিটেলস বের করে আমাদের জানান। আর তখনই আমরা ওখানে গিউজনকে দেখতে পারি। তো গিউজন তার ম্যামকে বলে ম্যাম আমাকে ডেকেছেন? তখন ম্যাম বলে হ্যাঁ তোমাকে ডেকেছি, বাট তুমি এখন যাও, আমার কাছে ইম্পর্টেন্ট একটা কাজ এসেছে, এটা শেষ করে আমি তোমাকে আবার ডেকে নিব। তো গিউজন টিচার রুম থেকে আসার সময় সে নিচে দেখতে পায় নিচে সব গেট তালা মারা। আর তার স্যার উপর থেকে ডেকে বলে তালাগুলো যেন দ্রুত খোলা হয়। অ্যান্ড গিউজন আরো দেখতে পায় তার ফ্রেন্ড ডং ইয়াংকে কিছু ছেলে মারছিল। এটা দেখে গিউজনের রাগ হয়ে যায় অ্যান্ড সে মনে মনে ভাবে আজকে এদেরকে মেরেই ফেলবে। তো গিউজন দৌড়ে ক্লাসরুমে চলে আসে, বাট গিউজন দেখতে পায় তার ব্যাগে গান নেই। তখন ওখানে সিয়ংজং আসে অ্যান্ড ওর কাছে আমরা গিউজনের গান দেখতে পাই। তো সিয়ংজং এটা খেলনা গান মনে করে এসে গিউজনের মাথায় ধরে। তো গিউজন তখন গানটা চালাতে মানা করছিল। হঠাৎ পাশের রুম থেকে গুলির আওয়াজ আসে। তখন সিয়ংজং বলে এটা কিসের আওয়াজ, আমি তো ফায়ার করিনি। তখন সিয়ংজং ম্যাগাজিন খুলে দেখে বুলেট ফুল করা, আর এটা আসল গান। আর পাশের রুমে যখন ডং ইয়াংকে ওরা মারছিল তখন ডং ইয়াং আর সহ্য করতে না পেরে তাদের উপরে ফায়ার করে দেয় অ্যান্ড তারপর ডং ইয়াং সামনে যাকেই পাচ্ছিল তার উপরেই ফায়ার করতে থাকে। তো ডং ইয়াং এভাবে মারতে মারতে গিউজনের কাছে চলে আসে যে সে ঠিক আছে কিনা। তখন ডং ইয়াং গিউজনকে একটা চাবি দেয় অ্যান্ড বলে আমি সব গেটে তালা মেরে দিয়েছি, কেউ বাইরে যেতে পারবে না। অ্যান্ড ডং ইয়াং গিউজনের হাতে একটা গান দিয়ে বলে যা তোর হিসাব পুরা কর, সবাইকে শেষ করে দে। এটা বলে ডং ইয়াং রুম থেকে চলে যায় অ্যান্ড বাইরে যাকেই দেখতে পাচ্ছিল তাকেই ফায়ার করছিল। সেই মুহূর্তে অফিসার লি অ্যান্ড মুনবেক ওখানে চলে আসে অ্যান্ড দেখে গেটে তালা মারা। তখন তারা কাছে দরজা ভেঙে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে। আর অফিসার লি তখন যে গুলি করছিল তাকে খুঁজতে যায়। আর মুনবেক গিউজনকে সিঁড়ি দিয়ে গান হাতে নামতে দেখে। তো মুনবেক কিছু না বলে সেও অফিসার লি এর পিছু পিছু চলে যায়। আর এইদিকে ডং ইয়াং এর ভয়ে সবাই লাইব্রেরিতে ঢুকে পড়ে। তখন ডং ইয়াং বলে সংকে, ইয়ংসুং আর ইউসুককে ধরিয়ে দিলে আমি সবাইকে ছেড়ে দেব। তখন ওর ক্লাস ওকে ডেকে বলে ডং ইয়াং শান্ত হও, আমরা এই ব্যাপারে তোমার সাথে কথা বলবো। তখন ডং ইয়াং বলে এখন কথা বলবেন? আপনি হয়তো ভুলে গেছেন আমি অনেকবার আপনার কাছে এসেছিলাম, বলেছিলাম আমি সমস্যায় আছি, তখন আপনি আমার কোনো কথাই শুনেননি। এই বলে ডং ইয়াং ওর শাড়ির উপরে ফায়ার করে দেয়, যদিও বা মিস ফায়ার হয়। যাই হোক, বাকি স্টুডেন্ট তাদের জীবনের ভয়ে ওরা ওই তিনজনের লোকেশন বলে দেয়। তো লোকেশন পেয়ে ডং ইয়াং ওদেরকে মেরে ফেলতেই যাবে, তখনই ওখানে অফিসার লি চলে আসে অ্যান্ড ওদেরকে বাঁচিয়ে নেয়। বাট গিউজনকে আমরা দেখতে পারি সং ইয়াংকে মারতে এসেছে। আর এটা দেখে মুনবেক হাসতে থাকে। আর এপিসোড 6 এখানে শেষ হয়ে যায়। তো এপিসোড 6 যেখানে শেষ হয়েছিল এপিসোড 7 ওইখান থেকে শুরু। গিউজন সিংজংকে মারতে এসেছে, বাট অফিসার লি কোনো মতো গিউজনকে বুঝিয়ে তার হাত থেকে গানটা নিয়ে নেয়। অ্যান্ড তারপর আমরা দেখতে পারি পুলিশ ইয়ংডং আর গিউজনকে ধরে নিয়ে যাচ্ছে। আর মুনবেক সব কিছু চুপচাপ বসে বসে দেখছিল। আর অফিসার লি যেহেতু জানতে পেরে গেছে এই সব কিছুর পিছনে মেইন মাস্টারমাইন্ডই হচ্ছে মুনবেক, সো তারা প্ল্যান করে রেখেছে যে আজকে তারা মুনবেককে ধরবে। বাট মুনবেকেরও নেটওয়ার্ক কম না, সেও এতক্ষণ বুঝতে পেরে গেছে যে পুলিশ ডিপার্টমেন্ট সব কিছু জেনে গেছে। সো আমরা দেখতে পারি মুনবেক হঠাৎ অফিসার লিয়ের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। যাই হোক, তারপর আমরা সিওককে দেখতে পাই। তো সিওকদের মতো আরও গুন্ডাদের ডেকেছে তাদের বস। তো তাদের বস তাদের উদ্দেশ্যে বলে গতকাল আমাকে পুলিশ কল করেছিল, ওরা ভালো করেই জানে আমরা ইললিগ্যাল কাজ করি। সো কোরিয়াতে আমাদের বিজনেস করতে হলে একটা জিনিস আমাদের এড়িয়ে চলতে হবে, সেটা হলো গান। তখন একজন বলে বর্তমান সময় চেঞ্জ হয়ে গেছে, আমরা আর কতদিন লাঠি চাকু দিয়ে কাজ চালাবো। এটা শুনে আরেকজন বলে চাকু লাঠি দিয়ে মারপিট করলে এটার মামলা কোর্টে হবে, বাট গানের বিষয় এটা মিলিটারিরা দেখে। সে যত বড়ই গ্যাংস্টার হোক, তার কাছে গান পাওয়া গেলে তাকে মরতে হবে।
তো এই সব শুনে সিওক টেনশনে পড়ে যায়, কেননা আমরা জানি সিওকের রুম ভর্তি গান রয়েছে। তো সিওক ভাবতে থাকে সে এই গানগুলো কি করবে। তখন ও ওর পিএসকে বলে অফিসার লিকে কল করো। এইদিকে পুলিশ স্টেশনে আমরা দেখতে পারি সিপ প্রত্যেক অফিসারকে বলছে জমিন আসমান এক করে হলেও মুনবেগকে ধরো, আর ওই লিস্টে থাকা প্রত্যেকটা গান নিয়ে আসো। তখন ওখানে অফিসার লি আসে। তো সিপ তখন অফিসার লিকে বলে আজ থেকে ডিউটিতে জয়েন করো, টিমের সাথে কাজ করো, বাকি সব আমি দেখে নিব। কেননা আমরা জানি অফিসার লিকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। যাই হোক, অফিসার লি সিওকের কল পেয়ে সিওকের সাথে দেখা করতে চলে আসে। তো সিওক স্টোরুমে থাকা সব গান অফিসার লিকে দিয়ে দেয়। তখন অফিসার লি বলে তুমি এই গানগুলো কোথা থেকে পেয়েছো? তখন সিওক জানায় কিম নামের একজনের থেকে আমি একটা বিল্ডিং কিনেছিলাম, তো ওই বিল্ডিংয়েই এই সব গানগুলো রাখা ছিল। বাট আমরা কিন্তু জানি সিওক কিমকে মেরে ফেলেছে, মানে সিওক চংকে বলেছিল কিমকে মেরে ফেলতে, বাট চং কিমকে মারেনি, কিম এখনো বেঁচে আছে। যাই হোক, দেন সিওক ওতে এর ফটো দেখিয়ে বলে এ চংয়ের আন্ডারে কাজ করে, মানে চংরাও এই গানগুলো খুঁজছে। সো আমি পুলিশদের হেল্প করব, বাট আমাকে এই গানের মামলা থেকে দূরে রাখতে হবে। যাই হোক, এইদিকে জুনিয়র অফিসাররা চিফের কথা মতো লিস্ট অনুযায়ী গান কালেক্ট করতে এসেছে। বাট ওই ব্যক্তিরা জানায় কিছুদিন আগেই পুলিশরা এসে তার থেকে গান নিয়ে গেছে। তো পুলিশ অফিসাররা লিস্ট অনুযায়ী যেখানে যাচ্ছে সেখানে তাদেরকে বলে তাদের আগে কোন এক পুলিশ অফিসাররা এসে তাদের থেকে গানগুলো নিয়ে গেছে। তো এটা আবার পুলিশদের নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে নকল পুলিশ সেজে গান কারা নিয়ে গেল। আর এই কেসটা এত বড় হয়ে যায় যে এই কেসটা পুলিশদের থেকে নিয়ে ইন্টেলিজেন্সদের দিয়ে দেওয়া হয়। যাই হোক, সিন শিফট হয় অ্যান্ড আমরা হসপিটালে ওই নার্সকে দেখতে পাই যাকে আমরা সিরিজের একদম শুরুতে দেখেছিলাম, মানে সিরিজটা শুরু হয়েছিল এই নার্সকে দিয়ে। যাই হোক, এই নার্সের নাম হচ্ছে পার্ক সো। তো পার্ক সোকে নিয়ে এত কথা কেন বলতেছি, কারণ পার্ক সো এর উপরে ওর সিনিয়র ডক্টররা ওর উপরে অত্যাচার করে, ওকে প্রতিনিয়ত অপমান করে। হসপিটালে অনেকগুলো নার্স থাকার পরেও সব কাজ ওকেই করতে হয় অ্যান্ড ওর প্রতিনিয়ত নাইট ডিউটি করতে হয়। আর এপিসোড 1-এ আমরা দেখেছিলাম পার্ক সো নাইট ডিউটি শেষ করে সকালে বাসায় যাওয়ার সময় কার অ্যাক্সিডেন্ট করেছিল, কারণ সে রাতে ঘুমাতে পারেনি। তো পার্ক সো অনেক কিউট, তার সাথে অনেক ভদ্র অ্যান্ড ধৈর্যশীল, বাট সেই ধৈর্যটা সে কতক্ষণ ধরে রাখতে পারে সেটাই আমাদের দেখার পালা। যাই হোক, দেন আমরা মুনবেগকে দেখতে পাই। তো মুনবেগকে ওর পিএস বলে সিওক পুলিশদের সব গান দিয়ে দিয়েছে অ্যান্ড পুলিশদের সে হেল্প করছে, আর চং আমাদের দেয়া মাত্র অর্ধেক গানে কালেক্ট করতে পেরেছে। মানে ওই যে নকল পুলিশ সেজে যারা গান কালেক্ট করেছিল তারা চং এরই লোক ছিল আর কি। যাই হোক, দেন আমরা দেখতে পারি সিওককে পুলিশ স্টেশনে ধরে এনেছে এটা জানার জন্য যে কিম কোথায়। তখন সিওক বলে আমি জানি না, বাট এই ব্যাপারে চং জানে। যাই হোক, দেন আমরা সার্জেন্ট চো এর মেয়েকে দেখতে পাই। সে স্ক্যামের শিকার হয়েছে, তার বাবার পেনশনের কোটি টাকা কিছু স্ক্যামার নিয়ে নিয়েছে। তো ওদের কাছে সার্জেন্ট চো এর মেয়ে অনেক কান্নাকাটি করতে থাকে যে এই টাকাগুলো আমার বাবার সারা জীবনের কামাই, প্লিজ আমাকে এই টাকাগুলো ব্যাক দিয়ে দিন। বাট ওই স্ক্যামাররা ওর কোনো কথাই শুনে না। আর এই দিকে আমরা দেখতে পারি অফিসার লি একটা প্ল্যান বানিয়ে সিওককে চং এর ওখানে পাঠিয়ে দেয়। তো সিওক চংকে বলে আমার কাছে কিমের ফোন রয়েছে, বাট এটার পাসওয়ার্ড আমি জানি না, তো তুই যা কিমের লাশ থেকে ওর 10টা আঙ্গুল কেটে নিয়ে আয়। তো এটা শুনে চং ঘাবড়ে যায়। তো এটাই সিওক যাওয়ার সময় অফিসার লিকে বলে যে আমি বলেছিলাম না চং কিমকে মারেনি, ওকে কোথাও লুকিয়ে রেখেছে। কিমের 10টা আঙুল কাটার কথা বলাই চং একদম ঘাবড়ে গেছে। এটা আবার চং কিমকে জানায় যে সিওক তোমার 10টা আঙ্গুল চেয়েছে। যাই হোক, পরদিন সকালে আমরা দেখতে পারি চং অ্যান্ড তার গ্যাংরা জঙ্গলে এসেছে কিমের আঙ্গুল নিতে, মানে আমরা বুঝতে পারি চং কিছু একটা প্ল্যান করেছে। যাই হোক, চংদের আবার সিওকদের লোক ফলো করছে, আর এই দুই গ্যাংকে আবার পুলিশ ফলো করছে। দেন কাজ শেষ করে চং গোসল করতে থাকে, তখন ওখানে সিওকদের লোক এসে চংকে অপমান করে তাড়িয়ে দেয়। দেন চং রেডি হতে থাকে সিওকের সাথে দেখা করার জন্য, কেননা কিমের আঙ্গুল দিতে হবে সিওককে। তো চং রেডি হয়ে বেরিয়ে পড়ে, আর এটা পুলিশ ফলো করছিল। তো ওই জুনিয়র অফিসাররা এটা অফিসার লিকে জানিয়ে দেয়, আর অফিসার লিরা সিওকের বিল্ডিং এর আশেপাশে রয়েছে যাতে চংকে তারা ধরতে পারে। আর এই দিকে সিওককে আমরা দেখতে পাই সে চংকে নিয়ে অনেক টেনশনে আছে অ্যান্ড ওর কাছে একটা পিস্তল দেখতে পাই, মানে সিওক সব গান দিয়ে দিলেও একটা গান সে রেখে দিয়েছে। যাই হোক, চং সিওকের সামনে চলে আসে, বাট শকিং করা বিষয় হলো ওটা চং না, ওটা কিম নিজেই। তো কিম সিওককে বলে হারামজাদা তোর আঙ্গুল লাগবে না। যাই হোক, সিন কাট হয় অ্যান্ড আমরা চংকে দেখতে পাই
ও ওই বিল্ডিংয়েই রয়েছে অ্যান্ড ওদেরকে যারা অপমান করেছে চং তাদেরকে AK-47 নিয়ে মারতে এসেছে। মানে চং এর প্ল্যানটা দেখেছেন, দারুণ একটা প্ল্যান। যাই হোক, এপিসোড 7 এখানে শেষ হয়ে যায়। আর এপিসোড 8 শুরুতে আমরা দেখতে পারি চংকে যারা অপমান করেছিল চং ওদের সবাইকে মেরে ফেলে অ্যান্ড এইদিকে কিম আর সিওক একে অপরকে গুলি করে মেরে ফেলে। আর অফিসার লি সে এসেছে চংকে ধরতে। তো অফিসার লি একাই একটা অপারেশন চালিয়ে চংকে ধরে ফেলে অ্যান্ড ওদের থেকে সব গান জব্দ করে নেয়। দেন আমরা মুনবেইকে দেখতে পাই। সে এই নিউজটা পেয়ে আপসেট হয়ে যায় অ্যান্ড বলে ক্লাইম্যাক্স এত বোরিং হতে পারে না। তখন ওর কাছে জ্যাকের কল আসে অ্যান্ড জ্যাক মুনবেইকে বলে আমাদের সব গান পুলিশ জব্দ করে নিয়েছে। CIA এই ব্যাপারে জানতে পারলে আমরা শুধু কোরিয়াতেই না ওয়ার্ল্ডের কোথাও গান সেল করতে পারবো না। যাই হোক, দিন আমরা দেখতে পারি সার্জেন্ট চো এর মেয়ে সুইসাইড করেছে, কারণ এপিসোড 7 আমরা দেখেছিলাম তার সাথে স্ক্যাম করা হয়েছিল, যার কারণে সে সুইসাইড বেছে নেয়। তো সার্জেন্ট চো তার একমাত্র মেয়ের মৃত্যুতে অনেক কষ্ট পায়। এইদিকে অফিসার লি চং এর থেকে জব্দ করা গানের ভিতর থেকে একটা চিপ পায়, যেটা অফিসার লি তার এক ফ্রেন্ডকে দেখায়। তো ওর ফ্রেন্ড ওকে জানায় এটা অনেক অ্যাডভান্স একটা GPS, যেটা সাহায্যে ওরা যে কোনো সময় গানের লোকেশন ট্রেস করতে পারবে অ্যান্ড এর সাথে একটা অ্যাসিস্ট্যান্ট ডিভাইস থাকলে তারা ভয়েসও শুনতে পারবে। যাই হোক, দেন আমরা পার্ক শোকে দেখতে পাই। সে তার শিফট শেষ করে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন ওর সিনিয়র আসে অ্যান্ড ওকে ধমকাতে থাকে। তখন পার্ক শো বলে আমি অনেক দিন হলো বাসায় যাইনি, তাছাড়া আমার নতুন মোজা অ্যান্ড ড্রেসগুলো ক্লিন করতে হবে। তখন ওই সিনিয়র ডক্টর বলে এখানেই পরিষ্কার করে পর অ্যান্ড এখন যা সব আইবি পোল অ্যান্ড ট্রলিগুলো পরিষ্কার কর। বাট মজার বিষয় হচ্ছে এই কথাগুলো মুনবেক তার অফিস থেকেই শুনতে পাচ্ছিল। তার মানে হ্যাঁ, পার্ক শো এর কাছেও গান রয়েছে। বাট কথা হচ্ছে পার্ক শো অনেক ইনোসেন্ট একটা মেয়ে, সে কি পারবে গান চালিয়ে মানুষ মারতে? যাই হোক, দিন আমরা রিপোর্টার ওয়াংকে দেখতে পাই। সে এসেছে মুনবেকের সাথে দেখা করতে। তো মুনবেক রিপোর্টার ওয়াংকে কিছু টাকা অ্যান্ড একটা গান দিয়ে বলে তুমি এমন এমন নিউজ করবে যাতে মানুষের মনে হয় তাদের গান প্রয়োজন। আচ্ছা, এখানে একটা কথা বলি, মুনবেকের মিশন হচ্ছে সে এমন একটা পৃথিবী বানাতে চায় যেখানে বড়লোক বা খারাপ মানুষেরা গরিব বা অসহায় মানুষদের প্রতি অত্যাচার না করতে পারে। মুনবেক তাদের কাছে গান পৌঁছিয়ে দেয় যাদের প্রতি কেউ অত্যাচার করছে। যাই হোক, দেন আমরা দেখতে পারি অফিসার লি ইন্টেলিজেন্স ফোর্সের কাছে এসেছে। তো ওখান থেকে অফিসার লিকে জানানো হয় হোস্টেলে ফায়ারিং এর পরে একজন সুইসাইড ব্যক্তির কাছে আমরা বুলেট পেয়েছিলাম। সে আসলে একজন ক্রিমিনাল। সে ছোট বাচ্চাদের চুরি করে তাদের কিডনি, চোখ সব পুরো বাচ্চাকে বেঁচে দিত। আর এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখতে পারি ওই ব্যক্তিকে মুনবেইকে মেরেছে, কারণ সে তাকে অনাথ করেছে অ্যান্ড তার একটা চোখ তুলে বেঁচেছিল। যাই হোক, এগুলো আপনি গত এপিসোডগুলো দেখলে বুঝতে পারবেন যে মুনবেকের সাথে কি কি করা হয়েছিল। তো মুনবেকের রাগ হচ্ছে যে দেশের মানুষ তার সাথে এমন অত্যাচার করেছে সে দেশের মানুষকে সে শান্তিতে বসবাস করতে দিবে না। যাই হোক, এইসব কথা চলাকালীন আমরা দেখতে পারি মুনবেক পুরো ইন্টেলিজেন্স সার্ভার হ্যাক করে ফেলেছে। তো মুনবেক অফিসার লিকে জানায় আমি জানতাম তুমি চিপের কথা জানতে পেরে যাবে, বাট এইটা কথা না, কথা হচ্ছে বেইকজো 27-এ একজন আছে যে ট্রিগার দাবাতে যাচ্ছে। আমি দেখতে চাই তুমি কি করতে পারো। তো অফিসার লি তখন মুনবেকে দেয়া লোকেশনের CCTV চেক দিয়ে দেখে সেখানে সার্জেন্ট চো অ্যান্ড তার কাছে মুনবেকের দেওয়া গান রয়েছে, কারণ আমরা দেখেছিলাম সার্জেন্ট চো এর মেয়ে কিছু স্ক্যামারের জন্য আত্মহত্যা করেছিল। আর শুধু সার্জেন্ট চো এর মেয়েই না, ওদের স্ক্যামের শিকার হয়ে আরও 8 জন আত্মহত্যা করেছে। তো সার্জেন্ট চো ওখানে ওই স্ক্যামারদেরই মারতে এসেছে। তো সার্জেন্ট চো দেখতে পায় ওই স্ক্যামাররা অ্যালকোহল সহ মেয়ে নিয়ে মজা করতেছে। আর এপিসোড 8 এখানে শেষ হয়ে যায়। সো গত এপিসোডে আমরা দেখেছিলাম সার্জেন্ট চো এর মেয়ে স্ক্যামের শিকার হয়ে সুইসাইড করে। তো সেটার প্রতিশোধ নিতেই সার্জেন্ট চো ওই স্ক্যামারদের মারতে এসেছে। বাট কথা হচ্ছে সার্জেন্ট চো এর হাতে মুনবেকের দেওয়া গান রয়েছে, মানে যেই পুলিশ এতদিন মুনবেকের শত্রু ছিল সেই পুলিশদেরও এখন মুনবেকের প্রয়োজন হচ্ছে। যাই হোক, সার্জেন্ট চো এর এই ঘটনা রিপোর্টার ওয়াং লাইভ করছে। আমরা তো জানি মুনবেক রিপোর্টার ওয়াংকে এসব নিউজ করার জন্য টাকা দিয়েছে। যাই হোক, দেন আমরা দেখতে পারি ওখানে অফিসার লি আসে অ্যান্ড সে সার্জেন্ট চোকে অনেক বোঝানোর পর সার্জেন্ট চো পিছে হেঁটে আসে। বাট মুনবেকের এটা দেখে রাগ হয়ে যায় অ্যান্ড সে এসে অফিসার লি এর উপরে ফায়ার করতে থাকে। বাট সার্জেন্ট চো নিজে গুলি খেয়ে অফিসার লিকে বাঁচিয়ে নেয়। যদিও বা মুনবেক চাইলে অফিসার লিকে মেরে ফেলতে পারতো, বাট মুনবেক অফিসার লিকে একেবারে মেরে ফেলে না। সে অফিসার লি এর 2 শোল্ডারে ফায়ার করে অ্যান্ড বলে তোমার যখন জ্ঞান ফিরবে তখন তুমি দেখবে এই কোরিয়া একদম বদলে গেছে।
যাই হোক, দেন মুনবেক রিপিটার ওয়াং এর ওই লাইভে সবার উদ্দেশ্যে বলে, রিসেন্টলি আপনারা যে ফায়ারিং দেখছেন এগুলোর পিছনের মাস্টারমাইন্ড আমি। সো আপনাদের যাদের গান প্রয়োজন সবার কাছে গান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যাই হোক, দেন আমরা দেখতে পারি মুনবেক প্রতিদিন ট্রাক ট্রাক গান সাপ্লাই দিচ্ছে মানুষের কাছে। এখন গান এত সহজলভ্য হয়ে গেছে যে মানুষ গানগুলো দিয়ে অনলাইনে লাইভ করে। ছোট বাচ্চা থেকে সবার কাছে এখন গান রয়েছে। এখন যে যার বিচার সে নিজেই করে। এখন কেউ আর কাউকে দেখে ভয় পায় না। বাট এটার দুইটা পক্ষ হয়ে যায়। মানে কোরিয়ার অর্ধেক মানুষ চায় সবার কাছে গান থাকুক, আর অর্ধেক মানুষ গান চায় না। তারা বলে গানের কোনো প্রয়োজন নেই। কোরিয়াতে গান থাকলে তাদের আগামী প্রজন্ম সন্ত্রাস হবে বা একে অপরের জান নিয়ে নিবে। তো এটা নিয়ে ওই দুই পক্ষের মারামারি শুরু হয়ে যায়। যাই হোক, দেন আমরা পার্ক শোকে দেখতে পাই। পার্ক শো কাজে বিজি থাকার পরেও অন্য একটা নার্স ওকে এক গাদা ফাইল দিয়ে ওগুলা কমপ্লিট করতে বলে। তখন পার্ক শো বলে, আমার হাতে অনেক কাজ রয়েছে, এত কাজ আজকে তো কমপ্লিট করা সম্ভব না, আর এমনিতেও আজকে আমার নাইট ডিউটি রয়েছে। তখন ওই নার্স ওকে অপমান করে বলে, তোকে আজকেই শেষ করতে হবে। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি পার্ক শো মুনবেকের দেওয়া গান বের করে। তো পার্ক শো কি পারবে ওদেরকে মারতে? যাই হোক, দেন আমরা দেখতে পারি মুনবেক কোরিয়ার অনেকগুলো গ্যাংস্টারদের ডেকেছে, কারণ মুনবেকের একজন পার্টনার দরকার যে ওর কাজগুলো আরো সহজ করে দিবে। তো মুনবেক অতগুলো মানুষদের উদ্দেশ্যে বলে, তোমাদের মধ্যে যে আমাকে মারতে পারবে তাকে আমি পার্টনার বানাবো। সো একজন সাহস করে মুনবেককে মারতে যায়। তো মুনবেক তখন ওই ব্যক্তিকে রেখে ওখানকার সবাইকে মেরে ফেলে। যাই হোক, এইদিকে আমরা দেখতে পারি অফিসার লিয়ের জ্ঞান ফিরেছে এবং সে সার্জেন্ট চোয়ের মৃত্যুতে এক প্রকার ডিপ্রেশনে চলে গেছে। যাই হোক, এপিসোড 9 এখানে শেষ হয়ে যায়। আর এপিসোড 10 এর শুরুতে আমরা দেখতে পারি মুনবেক পুরো কোরিয়ায় একটা বিশাল গান লিগালাইজেশন র্যালি আয়োজন করেছে জিয়নগিন স্টেডিয়ামের বাইরে। সেখানে একদল আছে যারা বন্দুকের স্বাধীনতা চায়, আর একদল আছে যারা এর বিরুদ্ধে। পুরো পরিস্থিতি ছিল যে কোনো সময় বিস্ফোরণের মতো। যাই হোক, তারপর আমরা পার্ক শোকে দেখতে পাই। সে রাত জেগে কাজ করছে। তখন ওর মায়ের কল আসে এন্ড বলে, তুমি কেমন আছো আর বাসায় আসবে না? তখন পার্ক শো এত কষ্টের মাঝেও বলে, আমি ভালো আছি, আর এই সপ্তাহেও আমাকে নাইট ডিউটি দিয়েছে, সো আমি বাসায় যেতে পারবো না। তো পার্ক শো এর হাতে অনেক কাজ থাকায় সে তার মায়ের সাথে কথা বলতে পারে না। যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পারি পার্ক শোকে ও সহপাঠী নার্সরা ধরে মারছে, কারণ সে টাইম টেবিলে অভিযোগ করেছে যে তাকে সবসময় নাইট ডিউটি দেওয়া হয়। তো ওরা দুজন পার্ক শোকে অনেক মারে এন্ড অনেক অপমান করে এন্ড শেষে বলে যায়, এসব কথা যদি হেড নার্সকে বলিস তাহলে তুই এখানে যে ক্যারিয়ার বানাতে এসেছিস সেটা এখানেই শেষ হয়ে যাবে। সো আমরা শুরু থেকেই দেখতেছি ওরা পার্ক শো এর উপরে এমন অত্যাচার করে আসতেছে, বাট পার্ক শো এসব ধৈর্য সহকারে সহ্য করে নিত। বাট আর কত। তো আমরা দেখতে পারি পার্ক শো মুনবেকের দেওয়া গান অ্যাসেম্বল করে নিজের কাছে রেখে দেয়। যাই হোক, এইদিকে আমরা দেখতে পারি অফিসার লিও ওই র্যালিতে এসেছে। ওখানে হাজার হাজার মানুষের ভিড়। তখনই অফিসার লিয়ের ফোনে মুনবেকের কল আসে। তো মুনবেক অফিসার লিকে পাশের একটা বিল্ডিং এ ডাকে, উপরের একটা ফ্লোরে। তো অফিসার লি সেখানে গিয়ে দেখে পুরো ঘর ভর্তি ইললিগ্যাল ফায়ার আর্মস। তো ওখানে অফিসার লি জানতে চায় যে তুমি এমন কেন করছো। তখন মুনবেক বলে, আমি এমন এক দুনিয়া বানাতে চাই যেখানে সবাই এক সমান। তুমি জানো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাদেরই কাছের মানুষ। আমি তো ওই কষ্টে থাকা মানুষদের কাছে গান পৌঁছে দেই, বাট ওরা টিকা দাবাবে কি দাবাবে না সেটা ওদের হাতে। যাই হোক, দিন আমরা দেখতে পারি র্যালিতে বিশাল এক ট্রাক এসে দাঁড়ায়, আর ওই ট্রাক ভর্তি গান রাখা ছিল। তখন মুনবেক হাতে একটা মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলে, এখানে গান রাখা আছে, যাদের প্রয়োজন তারা নিয়ে নাও একদম ফ্রিতে। মুহূর্তের মধ্যে সব ভেঙে পড়ে। মানুষ ট্রাকের দিকে ছুটতে শুরু করে। কেউ বন্দুক নিচ্ছে, কেউ বাধা দিচ্ছে, কেউ আবার ভয় পালাচ্ছে। আর এইসব অনলাইন ও টিভিতে লাইভ চলছিল। সবাই দেখছিল কোরিয়া নরকে পরিণত হয়ে যাচ্ছে। আর পার্ক শোকে আমরা দেখতে পারি সেও তার প্রতি জুলুম করা ওই নার্সকে মারতে যাওয়ার সময় এই লাইভ দেখে সেও থেমে যায়। আর এই দিকে অফিসার লি মুনবেকের রাখা লোকদের সাথে লড়াই শুরু করে। সে আহত, তার শরীরে এখনো গুলির ক্ষত, কিন্তু সে থামে না। একে একে সে সবাইকে ঘায়েল করে। তারপর সে দৌড়ে নিচে নামে। ভিড়ের মাঝে অফিসার লি মুনবেককে খুঁজতে থাকে। দেন দুজন দুজনাকে দেখতে পায়, আর দুজন দুজনার দিকে এগিয়ে আসে। দুজনই বন্দুক তোলে, কিন্তু কেউ গুলি করে না, কারণ দুইজনই জানে এই ভিড়ের মাঝে একটা গুলি মানেই সবাই গুলি করবে। পুরো জায়গা মুহূর্তের মধ্যে কসাইখানা হয়ে যাবে। এটা একটা স্ট্যান্ড অফ, একটা চূড়ান্ত মুহূর্ত। যাই হোক, দেন আমরা দেখতে পারি মুনবেক পিছু সরে যায়। চারিদিকে স্মোক গ্রেনেড, ধোঁয়ায় সব ঢেকে যায়। আর এই ধোঁয়ার মধ্যে একটা গুলির শব্দ। অফিসার লি ঘুরে দেখে মুনবেকের গুলি লেগেছে। মুনবেক বুকে হাত চেপে মাটিতে পড়ে যাচ্ছে, বাট কে গুলি করেছে এটা স্পষ্ট না।
কিন্তু মুনবেগ পড়তে পড়তে হাসছে, কারণ সাথে সাথে ভিড়ের মানুষ একে অপরকে গুলি করতে শুরু করে। আর প্রমাণ হয়ে গেল যে মুনবেগ ঠিকই ছিল, মানুষ সুযোগ পেলেই হিংস্র হয়ে যায়। যাই হোক, চারিদিকে গুলির শব্দ, মানুষ পালাচ্ছে, চিৎকার করছে। আর এই বিশৃঙ্খলার মাঝে অফিসার লি দেখতে পাই একটা ছোট্ট বাচ্চা ছেলে একা দাঁড়িয়ে আছে। চারিদিকে গুলি, মানুষ ছুটছে, কিন্তু বাচ্চাটা নড়তে পারছে না। সে ভয়ে একা দাঁড়িয়ে কান্না করছে। তখন অফিসার লি কিছু না ভেবে সে বন্দুক ফেলে দিয়ে দৌড়ে যায়, বাচ্চাটাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে, নিজের শরীর দিয়ে তাকে ঢেকে ফেলে। চারিদিকে গুলি চলছে, কিন্তু অফিসার লি নড়ছে না। এই দৃশ্যটা রিপোর্টার ওয়াং ক্যামেরায় ধারণ করে, সেই সাংবাদিক যাকে মুনবেগ তার হাতিয়ার হিসেবে ব্যবহার করত। সে এই মুহূর্তে কিছু একটা অনুভব করে, সেই ছবিটা তোলে আর এই ছবিটা সারা দেশে ছড়িয়ে দেয়। এই একটা দৃশ্য পার্ক সোয়ের চোখে পানি এনে দেয়। সে এসেছিল তার প্রতি জুলুমকারীদের মারতে, বাট অফিসার লিয়ের এই দৃশ্য দেখে সে তার জুলুমকারীদের ক্ষমা করে দেয়। আর এই একটা ছবি হয়ে ওঠে পুরো দেশের টার্নিং পয়েন্ট। একজন মানুষ যে বন্দুক ধরতে পারত, কিন্তু সে বন্দুক ফেলে দিয়ে একটা শিশুকে বাঁচালো। এই দৃশ্যটা মানুষের মনে কিছু একটা নাড়া দেয়। র্যালিতে সেদিন অনেক মানুষ মারা গিয়েছিল, কিন্তু সেই ছবি ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে। এক এক করে মানুষ নিজে থেকে বন্দুক জমা দিতে শুরু করে। কোনো চাপ নেই, কোনো আইন নেই, মানুষ স্বেচ্ছায় লাইনে দাঁড়িয়ে বন্দুক ফিরিয়ে দিচ্ছে। পার্কসও সেই লাইনে দাঁড়িয়ে তার বন্দুক জমা দেয়। আর এইদিকে মুনবেগ হাসপাতালে ভর্তি হয়। তার বুকে গুলি লেগে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, তার উপরে পুরনো ক্যান্সার। ডাক্তাররা বলছে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। আর মুনবেগের উপরে যেই বস ছিল জ্যাক, সেই সিদ্ধান্ত নেয় মুনবেগ আর কোনো কাজের না। জ্যাকের কথা হচ্ছে 1 টাকা লাগাও 5 টাকা কামাও, কিন্তু মুনবেগ শুধু বিশৃঙ্খলা চেয়েছিল, টাকা চায়নি। তাই জ্যাকের কাছে মুনবেগ এখন একটা বোঝা। তো জ্যাক একজন ফিমেল অ্যাসেসিয়ান পাঠায় মুনবেগকে মেরে ফেলার জন্য। তো সে হাসপাতালের ঘরে ঢুকে দেখে মুনবেগ কোমায় পড়ে আছে। তো সে তার কাজ সেরে চলে যায়। তো মুনবেগ মারা যায়। তবে তার মৃত্যুটা একটা প্রশ্ন রেখে যায়, সিজন 2 কে আসবে? কারণ জ্যাক এবং IRU এখনো আছে, তারা কোরিয়ায় নতুন পরিকল্পনা করবে। এবার সম্ভবত নতুন কেউ মুনবেগের জায়গা নেবে। যাই হোক, এইদিকে রিপোর্টার ওয়াংকে একজন মহিলা এসে শুট করে মেরে ফেলে, কারণ রিপোর্টার ওয়াং এর নিউজের জন্য অনেক মানুষ নিজের হাতে গান তুলে নিয়েছিল, যার জন্য অনেক মানুষ এবং বাচ্চাদেরও মরতে হয়েছে। যাই হোক, কোরিয়া ধীরে ধীরে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সরকার ঘোষণা দেয় বন্দুক মুক্ত দেশ পুনরায় প্রতিষ্ঠিত হবে। মানুষ বন্দুক জমা দিয়েছে, পুলিশ রাস্তায় নেমেছে, ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসছে। অন্যদিকে মিসেস হো হাসপাতালে সুস্থ হচ্ছেন। অফিসার লিও তাকে দেখতে যায়, অ্যান্ড অফিসার লি আবারও তার সেই সাধারণ পুলিশের চাকরিতে ফিরে যায়। কোনো বড় পদোন্নতি নেই, কোনো পুরস্কার নেই, সে শুধু তার কাজ করে। এই সিরিজটা শুধু একটা ক্রাইম থ্রিলার না, এটা একটা গভীর প্রশ্ন তোলে, মানুষ কি আসলে হিংস্র, নাকি পরিস্থিতি তাদের হিংস্র বানায়? মুনবেগ বিশ্বাস করত মানুষ ভিতর থেকেই খারাপ, সুযোগ দিলেই সে হিংস্র হয়ে ওঠে। কিন্তু অফিসার লি বিশ্বাস করত মানুষ পরিবর্তন হতে পারে। সমাজ যদি মানুষকে সহায়তা করে, ভালোবাসে, তাহলে মানুষ ভালো পথেই থাকে। তো দুজনের শৈশবে ছিল অনেক কষ্টের, দুজনই পরিবার হারিয়েছে, দুইজনই সমাজের দ্বারা কষ্ট পেয়েছে, কিন্তু একজন ঘৃণাকে বেছে নিয়েছে, আরেকজন ভালোবাসাকে, আর শেষমেশ ভালোবাসায় জিতেছে। একটা ছোট্ট বাচ্চাকে বুকে জড়িয়ে ধরার ছবি 1000টা বক্তৃতার চেয়েও বেশি কথা বলেছে। যাই হোক, তো এই ছিল টিগার সিরিজের শেষ এপিসোড। তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, মুনবেগ কি একদমই ভুল ছিল, নাকি তার কথাও কিছুটা সত্য ছিল? নিচে কমেন্ট করে তোমার মতামত জানাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।